হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করতেছি আমাদের সরলরেখা অধ্যায়ের তৃতীয় পর্বে। অলরেডি আমরা অনুশীলনী 3.1 আর 3.2 খুবই সুন্দর করে কমপ্লিট করে ফেলছি। আশা করি তোমরাও আমার সাথে কমপ্লিট করছো। আজকের ক্লাসটা হবে অনুশীলনী 3.3-এর উপর। আর বলতে গেলে এটাই পুরো সরলরেখা যে অধ্যায়টা, সেটা সব থেকে সহজ। এবং যদি ডিউরেশনের কথাও চিন্তা করো, আজকের লেকচারটা কিন্তু খুব একটা বড় হবে না, কারণ এই চ্যাপ্টারের কন্টেন্ট খুবই অল্প। আমরা কম সময়ের মধ্যে ইনশাল্লাহ শেষ করে ফেলতে পারবো। এবং এই চ্যাপ্টারে আমরা যা দেখব, এই পুরো কনসেপ্টটা অ্যাকচুয়ালি তোমরা ক্লাস 9-10-এই পড়ে আসছো। ক্লাস 9-10-এ উচ্চতর গণিতে স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়ে যে কোনো বহুভুজের, ধরো ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, এদের যদি আমার শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় এটা আমরা জানি না। সেই একই কাজ আমরা এই পুরো অধ্যায় জুড়ে করব, বুঝতেছি। তারপরে যারা 9-10-এ ঠিক মতো করে আসো নাই, তোমরা আগে থেকেই জানো ভাই এখানে এমনভাবেই করাচ্ছি যাতে তুমি আগে যদি কখনো স্থানাঙ্ক জ্যামিতিও না পড়ো, তাও যেন সব A to Z বুঝতে পারো। সো আমরা একদম বেসিক থেকে সব ধরে ধরেই করব। পুরো চ্যাপ্টার জুড়ে আমরা ক্ষেত্রফল নিয়েই অ্যাকচুয়ালি আলোচনা করব, বুঝলাম? তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করে দিই। শুরুতেই আমরা একটু ইন্টুইশনটা বিল্ড করতে চাই যে আমাদের টার্গেটটা কি, পুরো চ্যাপ্টার জুড়ে যে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের একটা প্রসেস ফলো করব, সেটা কেন করতেছি। তার জন্য দেখো আমি একটু গুছিয়ে দিতে চাচ্ছি। দেখা যায় বিভিন্ন ধরনের ত্রিভুজ, চতুর্ভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের যে ফর্মুলাটা, এটা অনেক ক্ষেত্রে আমরা ভুলে যাই। একটা মনে থাকে আর একটা থাকে না। সো দ্যাটস ওয়াই ভাই একসাথে পুরোটা একটু গুছিয়ে দিচ্ছি। খেয়াল করো, আমি এই সমকোণী ত্রিভুজটার কথা আগে বলতেছি। এই সমকোণী ত্রিভুজে ধরো উচ্চতা বা হাইটটা হচ্ছে h আর আমার ভূমি হচ্ছে b। দ্যাট মিনস আমি ওর ক্ষেত্রফল লিখতে পারি, a দিয়ে প্রকাশ করতেছি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। সিম্পলি এর মাধ্যমে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলতে পারি, রাইট? আমরা সবাই জানি এটা যদি একটা সমবাহু ত্রিভুজ হয়, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরো হচ্ছে স্মল a, এবং এর যে ক্ষেত্রফলের সূত্র তোমরা অনেকে দেখো মনে পড়ে কিনা, যাদের মনে আছে, √3/4 a², এমন হওয়ার কথা। ভাবতে পারো ভাই এটা কোত্থেকে চলে আসলো, এটা কিন্তু কোনো রকেট সায়েন্স না, বরং আমরা এই ফর্মুলাই ব্যবহার করছি। জাস্ট এক্ষেত্রে ভূমি তো আমার a ঠিক আছে, বাট হাইটটা তো আমার জানা নাই, সেই হাইটটা বের করে নিতে হবে। এবং সেই জন্য দেখা আমি একটা লম্ব টানছি ভূমির উপরে ওই শীর্ষ থেকে। তাহলে কি হবে, আমার লম্বটা কিন্তু ভূমিকে সমান দুই ভাগে ভাগ করে দিছে। তো এই যে সমকোণী ত্রিভুজটা, তুমি চাইলেই এইখানে এই যে ভূমি আর অতিভুজ জানো, এখান থেকে উচ্চতাটা বা এইচটা বের করে ফেলতে পারো। এখানে আমাদের ভূমিটা কতটুকু বলো তো, সিম্পলি a এর অর্ধেক, অর্থাৎ a/2 পরিমাণ। বোঝা গেল? সো এটা বের করা খুব একটা কঠিন কিছু না, তোমরা ট্রাই করো। একইভাবে দেখো আমাদের একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে। এক্ষেত্রেও ধরো এই দুইটা বাহু হচ্ছে সমান, সমদ্বিবাহু, তো এই বাহু দুইটা হচ্ছে a আর ভূমিটাকে আমি বলতেছি b। তাহলে এই ক্ষেত্রে যে ফর্মুলাটা আসে ক্ষেত্রফলে, সেটা হচ্ছে এরকম, b/4 √4 a² মাইনাস হচ্ছে b²। একটু চেক দিয়ে নিও ফর্মুলাটা ঠিক আছে কিনা। এটাও তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবা কিভাবে আসে। দেখো আমি এখানে একটা লম্ব টান দিছি, এই লম্বটা ভূমিকে কয় ভাগে ভাগ করে দিবে, সমান দুই ভাগে। সো নিচে আছে b/2, তুমি অতিভুজটা জানো, জাস্ট লম্বটা বের করে ফেলতে হবে। এবং বুঝার কথা, ওই 4টা অ্যাকচুয়ালি কোড থেকে আসতেছে, সেন্স করা যায়। সো পরবর্তীতে জাস্ট হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করবা, দেখবা এই ফর্মুলাই চলে আসতেছে, বুঝলাম? এখন আমার ত্রিভুজটার যদি আমার এরকম সমবাহু বা সমদ্বিবাহু না হয়, আমি যদি এমন হয় যে একটা বাহু জানি, ধরো a আর b, এই দুইটা বাহু জানি, আর এদের মধ্যবর্তী কোণ আমার জানা, সেক্ষেত্রে কি হবে, একটা এই কোণটা ধরো c কোণ। দেখো এটা হচ্ছে একটা কনভেনশন, এভাবে প্রকাশ করা হয়। ধরো ক্যাপিটাল ABC দ্বারা আমি শীর্ষগুলাকে প্রকাশ করতেছি, আর বাহুর দৈর্ঘ্যগুলা ছোট হাতের ABC দ্বারা প্রকাশ করা হয়। তোমরা ত্রিকোণমিতি অধ্যায়ে অনুশীলনী 3.7 এটা করবা, বুঝতেছি। ত্রিভুজের গুণাবলী বলে একটা চ্যাপ্টার আছে। এবং দেখো বি কোণের বিপরীত বাহু স্মল বি, এ কোণের বিপরীত বাহু স্মল এ, সি কোণের বিপরীত বাহু হবে স্মল সি। সো ফর এক্সাম্পল আমাদের এ আর বি জানা এবং এদের মধ্যবর্তী কোণ জানা, তাহলে এই ত্রিভুজটার যে ক্ষেত্রফল সেটা হবে এরকম, হাফ ইন্টু এ ইন্টু বি ইন্টু সাইন ওই দুইটার মধ্যবর্তী কোণ, অর্থাৎ সাইন সি। অ্যাকচুয়ালি আমি এখানে কি করছি জানো, আমি কিন্তু হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতাই করছি। খেয়াল করো, হাফ ইন্টু ভূমিটা বি, আমার উচ্চতা নাই, উচ্চতা লাগবে, আমি দেখো একটা লম্ব টান দিলাম। এখানে যদি সমকোণী ত্রিভুজ তুমি চিন্তা করো, এই সমকোণী ত্রিভুজে এই যে সি কোণের সাপেক্ষে সাইন সি কি হবে বলো তো, লম্ব বাই অতিভুজ এ। তাহলে সেখান থেকে তুমি চাইলে লম্বটা বের করে ফেলো, দেখবা সেটা এ সাইন সি আসতেছে। সো এইভাবেই
হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা দিয়ে আমি এই ফর্মুলাও পেয়ে গেলাম। যদি এটা পরে ডিটেলসে দেখবা, আপাতত মনে রাখো যে আমার দুইটা বাহু আর তার মধ্যবর্তী কোণ যদি জানা থাকে, এই ফর্মুলার মাধ্যমে আমি সেই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। আর ধরো আমার যদি তিনটা বাহুই জানা থাকে এবং এটা একটা বিষমবাহু ত্রিভুজ বা যে কোনো ত্রিভুজ, তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা অর্ধ পরিসীমা ব্যবহার করতে পারি। তোমরা জানার কথা, পরিসীমা মানে হচ্ছে তিনটা বাহুর সমষ্টি। তাহলে অর্ধ পরিসীমা যেটাকে এস দিয়ে প্রকাশ করা হয় সেটা হচ্ছে এই সমষ্টির অর্ধেক। কারণ দেখো অর্ধ পরিসীমা তিন বাহুর সমষ্টির অর্ধেক। এর মাধ্যমে কিভাবে ক্ষেত্রফল বের করা যায় সেটা হচ্ছে এরকম, এস কে নিবা, এস এর সাথে তিন বাহুর অন্তরফল নিতে হবে, তিনটা বাহুরই অন্তরফল, এদের সবার গুণফলের বর্গমূল করে দিতে হবে। এই হলো আমার প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে দেখো ফর্মুলা ক্ষেত্রফল নির্ণয়। এখন ভাইয়া এগুলার মাধ্যমেই তো আমি বের করতে পারতাম। আমরা এই চ্যাপ্টারে কি হবে বলো তো, আমাদের এই চ্যাপ্টারে তোমাকে শীর্ষগুলো দিয়ে দিবে। ফর এক্সাম্পল এই যে এটা হলো a x1 y1 এরকম দিয়ে দিছে, এটা হলো b x2 y2, শীর্ষগুলোর স্থানাঙ্ক আমাদের দিয়ে দিবে। আমরা কি করব, বাহুর দৈর্ঘ্য নিজেরা বের করে নিব। কিভাবে বের করবা, আমরা কিন্তু জানি এই বাহুটার দৈর্ঘ্য হবে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, আমরা তো ফর্মুলা জানি। তো এইভাবে যে কোনো বাহুর দৈর্ঘ্য আমি বের করে ফেলতে পারবো যদি আমার শীর্ষ জানা থাকে। দেন সেই বাহুর দৈর্ঘ্য ব্যবহার করে সমবাহু হলে এইটা, সমকোণী হলে এটা, সমদ্বিবাহু হলে এটা, বিষমবাহু হলে এটা, কোণ জানা থাকলে এটা, আমি তো করতেই পারবো। তাহলে ভাই এই পুরো অধ্যায়ে নতুন টেকনিকটা শেখার মানে দরকারটা কি? দেখো এখানে বারবার তোমার তিন বাহুর দৈর্ঘ্য বের করা, যদিও এটা সমবাহু, ধরো বিষমবাহুতে আসছি, তিন বাহুর দৈর্ঘ্য বের করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আবার সেটা নিয়ে অর্ধ পরিসীমা বের করে এই ফর্মুলা বসাতে হবে। করাতে যায় না তা না, করা যায়, তোমরা 9-10 এ করছো, বাট শুধু শুধু লেন্দি হবে। আমি চাই একটা অ্যাপ্রোচের মাধ্যমে ক্ষেত্রফল বের হয়ে যাবে, সেটাই আমরা এই অধ্যায়ে করতে চাচ্ছি। বুঝলাম? আমরা একটু ত্রিভুজ যেহেতু দেখছি, চতুর্ভুজটাও দেখে ফেলি সাথে সাথে। ধরো আমি আয়ত নিছি, এই আয়তর ক্ষেত্রে আমার দৈর্ঘ্য প্রস্থ আছে, এটা এ, এটা হলো বি, তাহলে এটাও হবে এ, এটাও হবে বি। তার মানে এখান থেকে ক্ষেত্রফল বলা তো কোনো ব্যাপারই না, হোয়াইট কালার দিয়ে লিখতে চাইছিলাম অ্যাকচুয়ালি। তাহলে ক্ষেত্রফল হবে জাস্ট দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আয়তের ক্ষেত্রে আমরা এটাই জানি। আর বর্গতে কি হয়, প্রত্যেকটা ডাইমেনশন সেম, জাস্ট দৈর্ঘ্য প্রস্থ সেম দেখে হয়ে যায় হচ্ছে এ স্কয়ার। সামান্তরিকটা একটু ফোকাস করো। ধরো ফর এক্সাম্পল এই বাহুটাকে বলতেছি এ, এটাকে বলতেছি হচ্ছে বি, এবং খেয়াল করো এই যে সমান্তরাল দুইটা বাহু না, এদের মধ্যবর্তী যে লম্ব দূরত্ব আমি সেটা নিচ্ছি। বা ধরতে পারো যে এই বি কে যদি তুমি বেস ধরো, ভূমি ধরো, এর সাপেক্ষে সামান্তরিকের অপর সমান্তরাল বাহুটা কত উঁচুতে আছে, উচ্চতাটা সেটা ধরতে পারো। তাহলে এই উচ্চতাটাকে ভাই এইচ ধরলাম। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল অ্যাকচুয়ালি আমরা বের করি হচ্ছে এরিয়া এ ইজ ইকুয়ালস টু, যদি আমাদের এই যে বি আর এইচ জানা থাকে, জাস্ট আমরা এই দুইটা গুণ করে দিব। মানে ভাবতে পারো ভাই এটা কিভাবে আসলো। তার জন্য একটু খেয়াল করো, সামান্তরিক কিন্তু অ্যাকচুয়ালি দুইটা ত্রিভুজ থেকে আসছে। সামান্তরিক একই রকম দুইটা ত্রিভুজ থেকে আসছে। দেখো আমি একটা কর্ণ অঙ্কন করছি, এই কর্ণটার উপরে দেখো একটা ত্রিভুজ, এবং চোখে দেখেই বোঝা যাচ্ছে খালি চোখে, নিচে একদম তার আইডেন্টিক্যাল সেম আরেকটা ত্রিভুজ। মানে দুইটা ত্রিভুজ কিন্তু সর্বসম, অর্থাৎ উপরেরটার যা ক্ষেত্রফল নিচেরটার তাই ক্ষেত্রফল। একটু চিন্তা করো এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এই যে ভূমি বি, তাহলে হাফ ইন্টু বি। উচ্চতা দেখো তো এতটুকু কিনা, লম্ব টানো আর তাকায় দেখো এটা অ্যাকচুয়ালি এইচ এর সমান, উচ্চতা হচ্ছে এই যে এইচ এর সমান। তার মানে নিচের ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু বি ইন্টু এইচ, উপরেও একই জিনিস, তোমরা ডাবল করে দাও বা যোগ করে দাও, তখন দেখবা শুধু বি ইন্টু এইচ চলে আসছে। বুঝছো? এই নলেজটা দেখবা তোমরা যখন ফিজিক্সে বা হায়ার ম্যাথে ভেক্টর অধ্যায় পড়বা সেখানেও কাজে লাগবে, তাই একটু এখানেও বলে দিছি। ওকে, দেন রম্বসের ক্ষেত্রে কি হয়, রম্বসের ধরো এটা একটা কর্ণ, দেন এটা হচ্ছে আরেকটা কর্ণ। রম্বসের কর্ণদ্বয় কিন্তু পরস্পরকে সমকোণে ছেদ করে। বুঝছো? এটা হলো 90 ডিগ্রিতে ছেদ করতেছে, এটা জানতে হবে। এই প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে 90 90 90 90। যাই হোক, আমরা তো ক্ষেত্রফল চাই। সো ক্ষেত্রফলের জন্য দেখো এই কর্ণ যদি d1 হয় ডায়াগোনাল, এই কর্ণ যদি d2 হয়, রম্বসটার ক্ষেত্রফল কিছুই না, হাফ ইন্টু d1 ইন্টু d2, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল করে দিলেই রম্বসের ক্ষেত্রফল চলে আসবে। বোঝা গেল? আর এটা হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি হয়, এক জোড়া বাহু সমান্তরাল, এই যে দুইটা বাহু, এটা এ আর এটা বি, এই দুইজন সমান্তরাল। এদের ক্ষেত্রেও সামান্তরিকে অলওয়েজ এই লম্ব দূরত্বটা লাগে, সমান্তরাল দুইটা বাহুর মধ্যবর্তী লম্ব ডিসটেন্সটা আমাদের এই ক্ষেত্রেও লাগবে। বুঝছো? এটা হচ্ছে এইচ, সামান্তরিকের মতো ট্রাপিজিয়ামেও লাগতেছে। এখন ওর যে এরিয়া সেটা হয় এরকম, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল অর্থাৎ এ প্লাস বি ইন্টু বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ওই বাহু দুইটার মধ্যবর্তী দূরত্ব, মানে এইচ আর যোগফল তো হবে a প্লাস বি। এই হলো আমার চতুর্ভুজগুলোর ক্ষেত্রফলের ফর্মুলা। কোনো কিছু যদি একটু এদিক সেদিক লিখে থাকি, মুখে হয়তো ঠিক বলছি, যদি লিখতে ভুল হয় একটু কারেকশন করে নিও।
বুঝতে পারছি। এন্ড এগুলোতে ড্রব্যাকটা কি, সমস্যাটা কি? সমস্যা হচ্ছে তোমার 4 বাহু বের করতে হবে, কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে কষ্ট করে করে, সেটা দিয়ে আবার অ্যাপ্লাই করে ফর্মুলা অ্যাপ্লাই করে তুমি ক্ষেত্রফল বের করবা, করা যাবে, বাট ইফেক্টিভ হয়ে হচ্ছে একবারে যদি করা যাইতো। সেটাই হচ্ছে আমরা এখন দেখব ত্রিভুজের ক্ষেত্রফল দেখার মাধ্যমে। ত্রিভুজের ক্ষেত্রফল দেখার মাধ্যমে ধরো আমরা স্থানাঙ্ক ব্যবস্থা নিচ্ছি, আমি এটা নিলাম একটা অক্ষ, আমাদের একটু বাঁকা করে দেই, ওকে। এখানে এই ধরো এটা আমাদের আরেকটা অক্ষ, এখানে আমরা একটা র্যান্ডম ত্রিভুজ ড্র করি। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, এই মোটামুটি হয়েছে। এখন এই ত্রিভুজটার শীর্ষগুলোর স্থানাঙ্ক আমি বলতেছি, ধরো এইটা হচ্ছে a x1, y1, এটা হচ্ছে b x2, y2, তারপর এটা হচ্ছে c x3, y3। দেখো আমি লিখছি ত্রিভুজের ক্ষেত্রফল, বাট আমি যেই টেকনিকের ক্ষেত্রফলটা বের করব এটা যে কোনো বহুভুজেই খাটবে, আমাকে ফলো করো। সো এইটার ক্ষেত্রফলটা বলতে বোঝায় এই যে এটার ভেতরে আবদ্ধ যে এরিয়াটা, আমি সেটা বের করতে চাই, আপাতত মুছে দেই। সেটা হবে, খেয়াল করো, আমরা একটা জিনিসের মান বের করব, কি আমি লিখতেছি এরিয়া ইজ ইকুয়ালস টু হাফ থাকবে। আমি অলওয়েজ ছোটবেলায় বলতে 9 10-এ করতে গিয়ে হাফটা ভুলে যেতাম, মানে এইটুক ক্যালকুলেশন করে হাফ দিয়ে গুণ দিতে ভুলে যেতাম, তাহলে হাফটা আগে থাকবে। দেন খেয়াল করো আমরা একটা শেপ বানাচ্ছি, আমি স্টার্ট করতেছি ধরো এই শীর্ষ থেকে, কোন দিকে যাচ্ছ তোমার ইচ্ছা, আপাতত তুমি তোমার মতো যাও। ধরো আমি বিতে গেলাম, ওকে, তারপর বি থেকে কই গেলাম বলো, সিতে গেলাম, তারপর সি থেকে আবার এতে ব্যাক আসলাম। এই যে দেখো আমি একটা স্ট্রাকচার বানায় ফেলছি, একটা বহুভুজ তৈরি করে ফেলছি। তুমি কোন দিকে যাচ্ছ সেই পাথটাকে ট্র্যাক করতে হবে। আমি এইখান থেকে এইখানে গেছি প্রথমে, তাহলে x1 y1 থেকে x2 y2 তে গেছি। এটা এভাবে লেখে, দেখো একটা স্থানাঙ্ককে এইভাবে উপরে নিচে লিখতে হয়, ভুজটা উপরে কোটিটা নিচে, বুঝলাম, x1 y1। তারপর কই আসছি x2 y2 তে, তার মানে x2 y2। তারপর কই আসছি x3 y3 তে। শেষ না, কিন্তু তোমার শেপ তৈরি করতে হলে আগের জায়গায় ব্যাক করতে হবে, তাহলে x1 y1 এ আবার ব্যাক করছি। এই জিনিসটার মান বের করতে পারলেই আমাদের ক্ষেত্রফল বের হয়ে যাবে, যেই একক থাকবে বর্গ একক, কাজ শেষ। মানে বলতে পারো ভাই এই জিনিসটার মান বের করে কিভাবে, সেটাই দেখাচ্ছি। যারা আগে দেখো না এই জন্য ভাই বলছে একদম বেসিক থেকে পড়াবো। দেখো কোনাকুনি গুণ হবে এরকম, উপরের সারিটা থেকে উপরে দেখো এক্স গুলো আছে না, সেখান থেকে এভাবে কোনাকুনি গুণ, আর হবে না, আর তো স্পেস নাই, বুঝো নাই? 4 নাম্বারটার কিন্তু নিজের আর গুণ করার জন্য জায়গা নাই, এই যে ও কার সাথে করবে, জায়গা নেই। এটা একটা গেল। এবার নিচ থেকে হবে, দেখো দুইটাকে আমি 2 কালার দিচ্ছি, কেন? কারণ উপরেরটা গুণের সময় প্লাস হয়, মানে প্লাস হবে, প্রত্যেকটা গুণ হয়ে নিজেদের সাথে অ্যাড হবে। বাট নিচ থেকে যেগুলো যাবে সেটা হচ্ছে উল্টা, নেগেটিভ হবে। দেখো এখন নিচের সারিতে আসছি, নিচের সারিতে কি হবে, এই যে ওর গুণ, তারপর ওর গুণ, তারপর ওর গুণ, আর কিন্তু নাই। কিন্তু এদের মধ্যে হবে নেগেটিভ, মানে গুণ করে এরা পরস্পরের মধ্যে মাইনাসের সম্পর্ক রাখবে, বুঝছো? তাহলে আমি যদি লিখি, দেখো কি দাঁড়াবে, হাফ ইন্টু, খেয়াল করো কি দাঁড়াচ্ছে, x1 y2 গুণ করে দিছি, প্লাস, কারণ এদের মধ্যে প্লাসের সম্পর্ক, x2 y3, দেন আবার প্লাস কি আছে বলো, x3 y1, দেন নিচের সারিতে আসছি x2 y1 বাট নেগেটিভ, x2 y1 নেগেটিভ দিছি, তারপর দেখো মাইনাস x3 y2, তারপর দেখো মাইনাস x1 y3, বুঝছো? যদি কিছু মিস্টেক হয় খেয়াল করে নিও। এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত ক্ষেত্রফল। অনেকে কি করে, এত কষ্ট করে বারবার এই মাইনাসগুলো ট্র্যাক না করে, তুমি এই প্র্যাকটিসটা করতে পারো যে যখন উপর থেকে নিচে আসতেছি এরা সবাই হবে অ্যাডিশন, এদের সবাই হবে অ্যাডিশন, এই যে এরকম, পরে তো ভাই প্রত্যেকটাতেই নেগেটিভ, তুমি কি করতে পারো, মাইনাসটা কমন রাখতে পারো, যে ভাইয়া ওদেরটা আমি যোগ দিয়েই বসাবো নিজেদের মধ্যে, বাট ওদের বাইরে কি থাকবে বা সামনে কি থাকবে, একটা মাইনাস, তাহলে দেখবা ভুল হচ্ছে না, বুঝছো? তাহলে মাঝে মাঝে এখানে মাইনাস দিতে মিস্টেকও হয়ে যেতে পারে। তোমার জন্য যেটা ফেভারেবল হয় তুমি সেটাই করবে, আশা করি বুঝতে পারার কথা। একটা ঝামেলা আছে কি, দেখো এখান থেকে যে আনসারটা পাবা সেটা পজিটিভও আসতে পারে, নেগেটিভও আসতে পারে, বাট ক্ষেত্রফল হচ্ছে সবসময় পজিটিভ, ক্ষেত্রফল কখনো নেগেটিভ হতে পারে না। দ্যাট মিনস এখানে মাইনাস আসলে তুমি জাস্ট কি করবা, মডুলাস দিয়ে দিবা, এটার সাথে সবসময় কি রাখবা, এরকম একটা মডুলাস চিহ্ন রেখে দিবা, তাহলে কি হবে, যদি মাইনাস আসে আমি প্লাস করে দিব, আর প্লাস আসলে তো প্লাস। কেন? লজিকটা হচ্ছে যে ক্ষেত্রফল কখনো নেগেটিভ হতে পারে না, বাট তোমার ইচ্ছা করতেছে না ভাইয়া ক্ষেত্রফল যেহেতু নেগেটিভ হবে না আমি কেন নেগেটিভ আনবো, এমন হয় না যে নেগেটিভ আসবেই না, হ্যাঁ সেটা করা যায়, সেটার উপর ডিপেন্ড করে তুমি কোন দিকে রোটেট করতেছো। আমরা দেখো কিভাবে রোটেট করছি, আমরা এইভাবে গেছি, দেখো এইভাবে ঘুরে আসছি, ওর থেকে ওখানে গেছি, আমি কিন্তু ওই দিকে যেতে পারতাম, যাই নাই, আমি এইভাবে ঘুরছি। এটা কোন দিক বলো তো, ঘড়ির কাঁটার বিপরীত দিক না? মনে রাখবা ঘড়ির কাঁটার বিপরীতে গেলে পজিটিভ পাওয়া যায়, কিন্তু ঘড়ির কাঁটার দিকে আসলে পাওয়া হচ্ছে নেগেটিভ, এটা মনে রেখে দিও। আমি একটু এটা লিখে দেই সাইডে, আমরা এই ক্ষেত্রে দেখো ঘড়ির কাঁটার বিপরীতে গেছি, অন্য কালার দিলে বেটার হয়, আমরা এই ক্ষেত্রে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিন্তু ঘুরাইছি বা রোটেশনটা করছি, দ্যাটস ওয়াই পজিটিভ।
আমি যদি উল্টা করতাম, এইভাবে ঘুরতাম, তাইলে হয়তো নেগেটিভ। সেমই তো লিখে দিলাম, সেমই করে দিছি, বুঝছো? ঘড়ির কাঁটার দিকে করলে আসতো, এই যে এভাবে করলে আসতো নেগেটিভ। এটা একটু নিচে লিখে দিই যে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করলে, অ্যান্টি ক্লকওয়াইজ যদি রোটেশন করো তাহলে তুমি পজিটিভ পাবা, বাট যদি ক্লকওয়াইজ রোটেশন করো তাহলে এরিয়ার ভ্যালুটা নেগেটিভ পাবা। এখন অনেকে বলতে পারো ভাইয়া যদি আমি ক্লকওয়াইজ করি এটা কি আমাকে কেটে দিবে, ভুল হবে? না, ওই যে বললাম তোমার কাছে অলওয়েজ একটা মডিউলাসে পাওয়ার আছে, এবং সেই মডিউলাসটা কি করে লাস্টের ফাইনাল আনসারটাকে অলওয়েজ পজিটিভ বানায় দেয়। বাট হ্যাঁ, তুমি যদি চাও শুরু থেকে অ্যাকুরেট আনসার আনতে, তখন এই কাজটা করতে পারো। বোঝা গেল? চলো আমরা একটা ম্যাথ করি। বুঝতে পারছো যে রোটেশনটা কোন দিকে হচ্ছে, এটা বোঝার জন্য বিন্দু এরকম ছক কাগজে বা অ্যাটলিস্ট খাতায় রাফে সরি খাতায় রাফের মধ্যে এরকম স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে সেখানে বিন্দুগুলো বসায় দেখতে হবে। কারণ তুমি জাস্ট বিন্দু দেখে তো বুঝবা না কার কোন দিকে কোন বিন্দু অবস্থান করতেছে। দেখো একটা ম্যাথে যাই, ম্যাথে গেলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। কি বলছে? এবিসি তিনটা শীর্ষ আমাদেরকে দিয়ে দিছে, ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে এবং এর সাহায্যে বি হতে সি এর উপর যে লম্ব সেটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ওকে, পরের পার্টটা আমরা পরে দেখতেছি। আগে চলো আমরা এই যে প্রথম যে পার্টটা ক্ষেত্রফল নির্ণয়, এটার দিকে আগে ফোকাস করব। ঠিক আছে? তাহলে চলো, আমি কি বলছিলাম যে আমার রোটেশন ঠিকঠাক বুঝতে হলে আগে স্থানাঙ্ক ব্যবস্থা ড্র করতেই হবে। স্থানাঙ্ক ব্যবস্থা ছাড়া সেটা কিন্তু সম্ভব না। দ্যাটস ওয়াই দেখো ভাইয়া সুন্দর করে আগে স্থানাঙ্ক ব্যবস্থাটা নিয়ে নিচ্ছি, মোটামুটি সোজা হয়েছে। ওকে, চলো বিন্দুগুলো একটু রাফলি বসে, একদম অ্যাকুরেট যে হওয়া লাগবে তা না। -3 -2, তাহলে মোটামুটি -3 -2 এদিকে হওয়ার কথা। ঠিক আছে, এটা আমাদের কি বলো? -3 -2। অলরাইট, তারপর বি কি বলছে? -3 আর 9, তাহলে -3তেই আছে বাট ওয়াই এ 9-এ উঠে গেছে। সো ধরো মোটামুটি এই দিকে -3 আর হচ্ছে 9। অলরাইট, তারপর বলছে 5 আর -8, তাহলে 5 -8 তো যথেষ্ট নিচে। আমি রাফলি দিচ্ছি, বুঝছো? একদম যে অ্যাকুরেট হতে হবে তা একেবারেই না, মোটামুটি এরকম। এখন আসো আমরা বাহুগুলো জাস্ট যোগ করে দিই। আমরা যদি বাহুগুলো যোগ করি, এই দুইটা অ্যাড হবে, এরপর এখানের সাথে এটা অ্যাড হবে, বুঝছো? এখানে কিন্তু বাঁকাতারা হবে। তোমরা কি করতে পারো, একটা সফটওয়্যার আছে, সফটওয়্যার তো না, একটা ওয়েবসাইট ডেসমোস, আমি দেখাবো সামনে। ওই ডেসমোসের মধ্যে বিন্দুগুলো বসাতে পারবা গ্রাফের মধ্যে, পরে নিজেরা দেখতে পারবা ডিজিটালি বিন্দুগুলো অ্যাকুরেটলি বসিয়ে। কারণ সবসময় তো আমাদের হাতে গ্রাফ পেপার থাকবে না, বুঝো নাই? ওকে, তার মানে এটাই হচ্ছে আমাদের ত্রিভুজটা। আমি যদি নামকরণ করি, দেখো এটা হলো আমাদের এ বিন্দু ছিল না, এই যে এটা ছিল এ, এটা ছিল বি, তারপর এটা ছিল সি। তাহলে দেখো ওরা যেটা বলছে এ বি সি, ওদের রোটেশনটা খেয়াল করো। ওরা যে বলছে এবিসি, আমি যদি না বসাইতাম আমি কি চিন্তা করতাম? এই সিরিয়ালে চলে যাইতাম না? এই সিরিয়ালে আসা মানে কিন্তু ঘড়ির কাঁটার দিকে, তাহলে কিন্তু মাইনাস হয়ে যায়, তাহলে কিন্তু মাইনাস হয়েছে। কিন্তু ওই যে বললাম তোমার কাছে অলওয়েজ মডুলাসের পাওয়ারটা আছে, বাট যারা অ্যাকুরেট করতে চাও তারা এইভাবে নিবা, নিয়ে ঘড়ির কাঁটার বিপরীতে বসাতে হবে। এইভাবে বসালে কিন্তু নেগেটিভ চলে আসবে, এটা কিন্তু নেগেটিভ আসবে। এটা দেখো ঘড়ির কাঁটার দিকে, আমাদের যেতে হবে ঘড়ির কাঁটার বিপরীতে, মানে এরপর সিতে আসতে হবে, তারপর বিতে আসতে হবে। বুঝলাম? তাহলে ভিতরের যে ক্ষেত্রফলটা সেটা আমরা পেয়ে যাব। তাহলে চলো করে ফেলি। আমরা জাস্ট এরিয়াটা নির্ণয় করব। আমাদের যে কাঙ্ক্ষিত ক্ষেত্রফল সেটা আসবে হাফ ইনটু, দেখো বিন্দু বসাচ্ছি, প্রথমে এ নিলাম -3 -2, তারপর তুমি বি নিতে পারো, কোনো সমস্যা নাই, বাট ভাইয়া নিচ্ছি সি, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতেছি। এই যে আমাদের রোটেশনটা হচ্ছে এরকম, এটা করলে আমরা কি পাবো? আমরা পজিটিভ আনসার পাবো। ওকে, এটার পরে কে আসছে? 5, হচ্ছে -8। অলরাইট, তারপর আমরা নিচ্ছি কাকে? দেখো বি কে, অর্থাৎ -3 আর 9। চিত্র দেখেও বলতে পারো। আবার সবশেষে এতে কিন্তু ব্যাক আসতে হবে, এটা ভুল করো না। এত কি হবে? বর্গ একক। যেখান থেকে শুরু করছো সেখানে ব্যাক আসতে হবে, এটা যেন ভুল না হয়। অলরাইট, চলো শুরু করি। প্রথম ম্যাথ যেহেতু আমি একদম ভেঙে ভেঙে আস্তে আস্তে করে দেখাচ্ছি, চলো গুণ করি। প্রথমে কি হয় বলছিলাম? এটা এটা গুণ, তারপর প্লাস হবে। আচ্ছা, চিহ্নই তো কেটে গেছে, চিহ্ন দেখা যাচ্ছে না। ওকে, এটা এটা আর এটা গুণ হবে। আর উল্টা অর্ডারটা কি? উল্টা অর্ডারটা হচ্ছে যে নিচ থেকে এটা এটা আর হচ্ছে এটা। তো চলো করা শুরু করি। কি হবে? হাফ ইনটু, দেখো 3 আর কত? মাইনাসে মাইনাসে +24, সূত্রতেও প্লাস, সো পরেরটাও দেখো প্লাস। তারপর 5 নং 45। ওকে, 5 নং 45 গেল। তারপর 3 দুগুণে 6, মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে গেছে। দেন আমি কি বলছিলাম বলো তো ভাইয়া? একটা মাইনাস আগেই রেখে দাও, তাহলে তুমি প্লাস দিয়ে সব লিখবা, মাইনাসটা কমন আছে, ক্যালকুলেশন ইজিয়ার হবে। ওকে, মাইনাস রেখে দেখো আমি শুরু করতেছি। 5 দুগুণে কত? এটা কিন্তু -10, বুঝছি। 3 8 +24, কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। সব শেষে 3 নং -27। বাস, এই পুরোটার সাথেই কিন্তু হাফ গুণ আকারে আছে। একটু করে দাও ভাই, আর বয়স হয়ে গেছে তো এইসব ক্যালকুলেশন আর মুখে করতে ইচ্ছা হচ্ছে না। তো 24 45 6 করলাম। তারপর দেখো এখানে আগে ভিতরের কাজটা করে দিয়ে তারপর মাইনাস করে দাও। -10 যোগ 24 মাইনাস হচ্ছে 27। এটা যদি করে দিই 88 আসে, 2 দিয়ে ভাগ করলে 44 চলে আসার কথা। তোমরা একটু নিজেরা চেক করে নিও, ঠিক আছে?
44 স্কোয়ার ইউনিটস বা বর্গ একক, একটা লিখলেই হলো, আসলে বাংলিশ লেখা উচিত না এইভাবে, বর্গ এককে লিখে দিই, বাংলিশ কখনো করবে না বুঝছো, যে কোনো একটা ফলো করতে হবে। দেখো আমাদের আনসারটা কিন্তু একদম অ্যাকুরেটলি পজিটিভ আসছে, বাট তুমি যদি এবিসি করে দিতা, ধরো আমি এই চিত্রটা আঁকি নেই, আমি ওরা যেভাবে বলছে এই যে এ বসাবো, তারপর বি বসাবো, তারপর সি, তারপর আবার এ কে দিয়ে দিব, কারণ যেখান থেকে শুরু করছি সেটা দিয়ে আবার শেষ করতে হয়, উত্তর ভুল হবে না, এখানে নেগেটিভ থাকবে, তোমার তো মডুলাস আছেই, সেটাকে পজিটিভ বানিয়ে দিবে, তুমি লিখে দিবা যে ক্ষেত্রফল ঋণাত্মক হতে পারে না, বুঝলাম। বাট বেটার অ্যাপ্রোচ কোনটা, এই যে এইটা, এরকম ঘড়ির কাঁটার বিপরীতে নিয়ে কাজটা করে ফেলা, বোঝা গেল? ঠিক আছে, বাট এমসিকিউতে যখন আসবে আমরা এর থেকেও ইজিয়ার অ্যাপ্রোচ দেখবো, বুঝছি, এমসিকিউতে আরো সহজে করে ফেলা যায়, আমরা টেকনিক দেখবো। ওকে, দেখো আরেকটা ম্যাথ কি বলছে, প্রমাণ করো যে এত 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 বিন্দুগুলি দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল পি বর্জিত, মানে আবার ক্ষেত্রফল বের করতে বলছে, এবার কিছু বসাবোই না কারণ বিন্দু তো আমরা জানি না, তাহলে লিখবা ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে, হাফ ইনটু, চলো বসাই, প্রথম বিন্দু কি পি আর হচ্ছে পি মাইনাস টু, ওকে, পরেরটা কি বলতো, পি প্লাস থ্রি আর হচ্ছে পি, আচ্ছা আগের ম্যাথে মনে হয় একটা পোর্শন বাদ রয়ে গেছিল, যাচ্ছে, এটা যেহেতু শুরু করে দিছি শেষ করে আবার যাই। ওকে, কি আছে বলো, পি প্লাস টু, এটাও হচ্ছে পি প্লাস টু, ঠিকঠাক উঠাইছি কিনা দেখি, পি পি মাইনাস টু, হ্যাঁ, পি প্লাস থ্রি পি, পি প্লাস টু পি প্লাস টু, যেখান থেকে শুরু করছো ওটাতে আবার শেষ করো, পি আর হচ্ছে পি মাইনাস টু, বাস চলো শুরু করি, কি হবে, হাফ ইনটু, ওকে, পি পি কি হবে, পি স্কোয়ার, তারপর এই দুইটা গুণ হবে, এই দুইটার গুণ হলে কি হবে বলো তো, পি স্কোয়ার হবে প্লাস 5p হবে প্লাস হবে 6, দেখো চেষ্টা করলে নিজেরাই বলতে পারবে ডিরেক্টলি। ওকে, এটা করলে তো বুঝাই যাচ্ছে পি স্কোয়ার মাইনাস 4, কেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তোমরা এক লাইন লিখে নিবা কার কার গুণ হচ্ছে, পরের লাইনে যাবা, বুঝছো, এগুলো কিন্তু সহজ জিনিস, জাস্ট একটু ক্যালকুলেশনটা ধাপে ধাপে করো। ওকে, এরপর কি বলছি, মাইনাস কমন রেখে পরেরটা করো, তাহলে ইজি হবে। ওকে, তাহলে এই দুইটা গুণ করো, এই দুইটা গুণ করলে হবে পি স্কোয়ার দেন মাইনাস 2p প্লাস 3p, তো তার মানে প্লাস পি হবে, আর 3 দুগুণে মাইনাস 6 হবে, তোমরা গুণটা করে দিও নিজেরা, এই যে এই দুইটা গুণ হয়েছে, তারপর এটা দিয়ে গুণ করো, হয়ে যাবে প্লাস পি স্কোয়ার প্লাস হচ্ছে টোয়াইস পি, দেন সব শেষে আবার এটার সাথে এটা গুণ, মানে একই জিনিস দেখো দুইবার আসছে, আবার হবে পি স্কোয়ার প্লাস টোয়াইস পি। এবার জাস্ট একটু সরল টরল করতে হবে আমাদের কষ্ট করে, তারপরেই দেখবা ফাইনাল উত্তর চলে আসছে। ওকে, চলো আমরা সরল করতে যাই, এখানে কি হবে, হাফ ইনটু, বলো কি থাকে, পি স্কোয়ার কয়টা পাইলাম, 3টা পি স্কোয়ার পাইলাম, ওকে, তারপর 5p পাইলাম, ওকে, দেন 6 থেকে 4 চলে গেলে কিন্তু 2 থাকে, ওকে, মাইনাস এ পাশে কি পাইলাম, এ পাশেও দেখো 3টা পি স্কোয়ার, তাহলে মাইনাসে হয়ে গেছে মাইনাস 3p স্কোয়ার, বুঝো না, বা তুমি ব্র্যাকেট রাখতেও পারো তোমার ইচ্ছা। ওকে, 3টা পি স্কোয়ার পাইছিলাম, পি কয়টা পাইছি দেখো, একটা দুইটা দুইটা, 4টা, 4 আর একে কত, 5টা, 5টা পিও পাইছি। ওকে, দেন আছে মাইনাস 6, শুধু মাইনাস 6ই আসছে না, এই যে এরকম আসতেছে আর কি, আমাদের এরকম আসতেছে, তাহলে ফাইনালি দেখো 3p স্কোয়ার কাটা, 5p কাটা, 2 এর সাথে মাইনাসে মাইনাসে প্লাস 6 মানে 8, তাহলে হাফ ইনটু 8, তোমরা একটু চেক দিয়ে নিও 4 আসে কিনা, এগুলো ক্যালকুলেশন নিজেরা একটু চেক দিয়ে ফেলবা, বুঝছো। দেখো 4 বর্গ একক, আমাদের এটাই বলছিল, প্রমাণ করো যে এটার ক্ষেত্রফলটা পি বর্জিত, মানে ওর স্থানাঙ্কগুলোর মধ্যে দেখো ভ্যারিয়েবল ছিল, অজানা রাশি পি, বাট আমরা যে ক্ষেত্রফল বের করলাম সেটা দেখো একটা নিউমেরিক ভ্যালু বা নাম্বার চলে আসছে, 4 চলে আসছে, বুঝছি। আগের ম্যাথটা দেখো কি বাদ দিয়ে আসছিলাম, বলছিল বি হতে সি এর উপর লম্ব আঁকো, ওই লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, বি হতে সি এর উপর লম্ব টানলে তো ডিরেক্ট এতেই চলে আসে, মানে আশা করি বুঝতে পারছো কথাটা কি বুঝাইছে। ধরো আমি নর্মাল একটা ত্রিভুজের ক্ষেত্রে বলি, এই যে ধরো এই এটা হলো আমার বি, এটা ধরো এ, এটা ধরো সি, ও বুঝাচ্ছে যে বি হতে এটার উপর যে লম্বটা, এটার ক্ষেত্রে এটার দৈর্ঘ্যটা বের করতে, ক্ষেত্রফল তো না, দৈর্ঘ্য বের করতে, তাইলে এই লম্বটা যদি এইচ হয় তোমার এসি, তাহলে কি হবে, ভূমি বি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু বি ইনটু এইচ, সেটা সমানই তো ওই যে 44, বলো সেটা সমান 44 বলা যায় কিনা, তাহলে হাফ ইনটু তোমার এইচটাই লাগবে, বি মানে কি দেখো এ আর সির মধ্যবর্তী দূরত্ব, আমাকে বলো এ আর সির মধ্যবর্তী দূরত্ব বের করা কোনো ব্যাপার, এই টাইপের ম্যাথ তো আমরা গত চ্যাপ্টারে পড়েই আসছি 3.1, তাহলে এসি হবে জাস্ট রুট ওভার, খেয়াল করো 3 আর 5 এর মধ্যে কত এর পার্থক্য, 8, বিয়োগ করে দেখবা 8 স্কোয়ার যোগ 2 আর 8 এর মধ্যে এখানে হলো 6, তাহলে 6 স্কোয়ার, 8 স্কোয়ার আর 6 স্কোয়ার করলে 64 আর 36, 100, তো রুট করলে 10 চলে আসার কথা, বুঝছো, এসি এর ভ্যালু 10 চলে আসবে, তাহলে ফাইনালি দেখো এখানে 10 সমান থাকে 44, তাহলে এখন জাস্ট বের করে ফেলো, এইচ ইজ ইকুয়ালস টু 44 ডিভাইডেড বাই 5, এত যে একক সেটাই, বুঝছো। তোমরা নিজেরা একটু ক্যালকুলেশনগুলো চেক দিয়ে ফেলো, তাহলেই হবে, এছাড়া কনসেপ্ট আই গেস তোমরা বুঝতে পারছো, বুঝলাম। তাহলে আমরা ক্ষেত্রফল কিন্তু বের করে রাখছি, এরপর
মানে এটা তো ম্যানুয়ালি না, মানে কোনটা ম্যানুয়াল এটা তো আসলে আপেক্ষিক, তুমি কি বলতেছো, মানে আমরা অ্যাকচুয়াল যে ফর্মুলা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, সেটার মাধ্যমে আমি লিখতে পারি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা সমান 44। তাহলে এসি এর উপর যেহেতু লম্ব, তাহলে এসি নিজেই কি ভূমি, সেই এসি এর দৈর্ঘ্য আমি বের করে নিছি। বুঝো নাই? আশা করি বুঝতে পারার কথা। ঠিক আছে, চলো আমরা তাহলে পরের ম্যাথটায় চলে যাই। আমি কি এসি এর দৈর্ঘ্য ঠিকঠাক বের করছিলাম? দেখো 3 আর 5-এর মধ্যে, হ্যাঁ 8-এর পার্থক্য, 2 আর 8-এর মধ্যে 6-এর পার্থক্য। ঠিক আছে, তোমরা নিজেরা চেক দিয়ে ফেলো, অঙ্কটা এরকমই হওয়ার কথা। ওকে, এটাও আমরা করছি। তারপরেরটায় যাচ্ছি, দেখো কি বলা, এত এবং এত এর সংযোজক রেখার সমত্রিখণ্ডক, গত চ্যাপ্টারে 3.2 পড়ে আসছি, সেই সমত্রিখণ্ডক বিন্দুর সাথে মূল বিন্দু যে ত্রিভুজ গঠন করে, মানে হাফ ম্যাথ হচ্ছে আগের চ্যাপ্টারে। চলো করে ফেলি, হাফ ম্যাথ হচ্ছে আমাদের আগের চ্যাপ্টারের করতে হবে। চলো করে ফেলতেছি। এই হলো রেখা নিলাম, নেওয়ার পর আমাদের কি বলা আছে, এ হচ্ছে -4,0 আর বি হচ্ছে 0,3। অলরাইট, এখানে মাঝখানে সমত্রিখণ্ডকের জন্য আরো দুইটা বিন্দু আছে যারা সমান 3 ভাগ করছে, এই যে 1 ভাগ, এই যে 1 ভাগ, এই যে 1 ভাগ, সমান হইতে হবে। আমার আঁকা যদি অ্যাকুরেট হয় নাই, ওই বিন্দুগুলো আমার বের করতে হবে। তাহলে একটা ধরো পি, পি অফ এক্স কমা ওয়াই রাখলাম, একটা ধরো কিউ, কিউ কে কি রাখবো, পি কিউ তো নিয়ে ফেলছি, এম এন, ধরো এটাকে এম এন রাখলাম। এই দুটো আমাদের সলভ করতে হবে। চলো আগে পি করি। পি বের করার সময় বলো তো আমি এভাবে চিন্তা করব না যে আমার এদিকে রেশিওটা 1 পি পর্যন্ত, বাট ওই দিকে রেশিওটা 2, বলো তো এভাবে ভাবা যায় কিনা? অবশ্যই ভাবা যায়, গত চ্যাপ্টারে আমরা এগুলো করেই আসছি, তাই না? হুবহু ম্যাথ করছি। তাহলে ওর যে এক্স বা ভুজের স্থানাঙ্ক কি হবে, নিচে অনুপাত দুইটার যোগফল 1 যোগ 2, উপরে কি হয় 1 হইলো ওর সাথে, বাট গুণ হবে ওর সাথে, উল্টা 1 গুণ 0 যোগ 2 গুণ 2 এর সাথে, এবার গুণ হবে এর সাথে, 2 গুণ -4। এই তাহলে ফাইনালি উত্তর দেখো কত আসবে, এটা তো শূন্য, -8/3 আসবে। -8/3 আমরা ভুজ পেয়ে গেলাম। এবার একইভাবে কোটিটাও বের করে ফেলি, চলো কোটিটাও বের করে ফেলতে হবে। অলরাইট, চলো y ইজ ইকুয়ালস টু, নিচে একই রকম অনুপাত দুইটার যোগফল, উপরে দেখো 1 ওর সাথে, এবার গুণ হবে ওইটার সাথে, তাহলে 1 × 3 প্লাস 2 × দেখো 0, 2 × হলো 0, তাহলে লাস্টে দেখো 3/3 মানে 1 আসতেছে, ওয়াইটা সুন্দর আসছে, ওয়াই এর ভ্যালু 1 আসছে, মানে কোটিটা 1 আসছে আর কি। সো আমরা ভুজ আর কোটি দুইটাই বের করে ফেললাম পি বিন্দুর জন্য। কিউ কিন্তু বের করা ইজি, আমি কি করব, মধ্যবিন্দু দিয়ে কাজ করে ফেলবো। আমি পি জানি, বি জানি, দেখো 1:1, তাহলে পি আর বি এর মধ্যবিন্দু না কিউ, তাহলে এটা বের করা কি কোনো ম্যাটার? জাস্ট লিখবা, জাস্ট এই কথাটা লিখে নিয়ে কাজ করে দিবা। তোমরা কিন্তু ওখানে লিখে নিও যে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত যে করছে, এটা কিন্তু লিখে নিও যে পি বিন্দুটি এ বি কে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাই তো এই ফর্মুলা অ্যাপ্লাই করা গেছে, এটা কিন্তু লিখে নিতে হবে। ঠিক আছে, আমি এখানে কি বলতেছি, কিউ হচ্ছে আমার পিবি এর মধ্যবিন্দু, কিউ হচ্ছে পিবি এর কি মধ্যবিন্দু। এই মধ্যবিন্দু হলে তার স্থানাঙ্ক বের করা কোনো ব্যাপার? দেখো ডিরেক্টলি বলা যাবে ওর যে এক্সটা, ওর তো আর এক্স লিখি নাই, এম এন লিখছি, তাই না? তাহলে ওর এম হবে কি, এই দুটো যোগ করো, /2 করো, তাহলে ওর এক্স হচ্ছে -8/3, -8/3 এর সাথে 0 যোগ হইলে -8/3ই থাকে, সেটাকে জাস্ট 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে কত চলে আসবে, -4/3 চলে আসবে। এই এম পেয়ে গেছি। একইভাবে এনটাও বের করে ফেলো, মানে ভুজ পাইছি, এবার কোটি বের করো। n ইজ ইকুয়ালস টু, দেখো ওর ইয়ে কত 1, ওরটা কত 3, তাহলে 1 যোগ 3 /2, ওই যে y1 + y2 /2, বুঝতেছি? তাহলে 4/2 করলে কিন্তু n 2 পেয়ে যাব, n হলো 2 পেয়ে যাব। তাহলে আমার স্থানাঙ্কগুলা কি কি বলো তো, স্থানাঙ্কগুলা কি কি? সুতরাং পি বিন্দু হচ্ছে আমাদের -8/3, 1 ও কিউ বিন্দু দেখো কত আসছে, -4/3, হচ্ছে 2। বলো বোঝা গেল কিনা? এখন জাস্ট এগুলাকে ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করব। কি বলছে বলো? বলছে হচ্ছে মূল বিন্দুর সাথে যে ত্রিভুজ গঠন করে, মানে আমার এই দুই বিন্দু, খেয়াল করো, এই বিন্দু আর হচ্ছে মূল বিন্দু, এই তিনজনের মধ্যে যে ক্ষেত্রফল, এই যে মূল বিন্দু মানে কি 0 0, তাহলে এর চেয়ে সহজ কিছু হয়? তাহলে ক্ষেত্রফল বা এরিয়া ইজ ইকুয়ালস টু হাফ ইনটু, ধরো মূল বিন্দু দিয়ে স্টার্ট করলাম 0 0, তারপর পি কে নিলাম -8/3, এই যে 1, তারপর এটাকে নিলাম -4/3, এই যে 2, তারপর তো আবার মূল বিন্দুতে শেষ। এটা সলভ করা কোনো ব্যাপার? দেখো প্রথমটায় 0 হয়ে গেছে, কত সোজা, প্রথমটায় 0, তারপরেরটাই হবে হচ্ছে হাফ ইনটু মডুলাস দিও -16/3। কেন ভাইয়া? এই যে 2 এর সাথে গুণ হয়েছে, এরপর আবার 0, এরপর বিয়োগ করো, আবার 0, বিয়োগ করো, মাইনাসে মাইনাসে +4/3, প্লাস হচ্ছে 4/3।
এই যে এমন আসবে। তাহলে ভাইয়া যদি এটা ক্যালকুলেটর নিয়ে করে দেই, আসতেছে হচ্ছে -16/3 যোগ হচ্ছে 4/3, এইটুক করলে আসে হচ্ছে -4। এখন ক্ষেত্রফল তো ধনাত্মক, তাহলে 4 নিব, 4কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে উত্তর আসবে 2 বর্গ একক, 2 স্কয়ার ইউনিটস। এটাই দেখবা ফাইনাল আনসার চলে আসতেছে। কথা কি বোঝা গেল কিনা? এটাকে একটু ভিজুয়ালাইজ করতে চাও? এটা ভিজুয়ালাইজ করলে দেখবা মজা লাগবে। এটা একটু ভিজুয়ালাইজ করে দেখায়, আমাকে বিন্দুগুলা বলো কত কত। -40 আর হচ্ছে 03, তাই না? তো আমি একটা এক্সট্রা স্লাইড নিয়ে পুরো জিনিসটা ভিজুয়ালাইজ করে দিই। আসো, আমার হলো -40 আর 03কে নিতে হবে। তাহলে এই ধরো নিলাম, ওকে। হ্যাঁ, আমাদের যে রেখাটা ছিল সেটা হচ্ছে এরকম, -40 আর হচ্ছে 03, মোটামুটি এইরকম একটা রেখা। কেন? এই যে এটা হচ্ছে বি বিন্দু, অন্য কালি নেই, এটা হচ্ছে আমাদের বি বিন্দু। বি বিন্দুর স্থানাঙ্কটাই হচ্ছে 04, দেখে নি 04 না তো 03, বি বিন্দুই হচ্ছে আমাদের 03 এই। আর এটা হচ্ছে এ বিন্দু, দেখছো এ বিন্দু নেগেটিভ দিকে, -3,0 ছিল খুব সম্ভবত, দেখি। হ্যাঁ, আরে দুইটাই উল্টা লিখছি, ওইটাতেও ভুল করছিলাম লেখার সময়। আমার মেমোরি মনে থাকে জিনিসপাতি কম, এই জন্য কোনো কিছু বুঝে মনে রাখতে হয়। ওকে, তাহলে ওদের সমত্রিখণ্ডকের জন্য এই যে মাঝখানে দুইটা বিন্দু পাওয়া গেছে, এই দুটি বিন্দু, এটাই হলো সমত্রিখণ্ডক বিন্দু, যারা দেখো এরকম 1 1 1 সেম রেশিওতে ডিভাইড করছে, 1:1:1। এখন আমরা যখন এই দুইটা বিন্দু বের করে ফেলছি, এর সাথে মূল বিন্দু যে ত্রিভুজ গঠন করছে আমাদের সেটা চাচ্ছে। অর্থাৎ এদের সাথে মূল বিন্দুর ত্রিভুজ বলতে ধরো এই যে টান দিলাম, এরপর এই যে টান দিলাম, বুঝছো কি? একটা হলো পি বিন্দু, এই যে এটা হলো পি, এটা হলো কিউ, এটা হচ্ছে আমাদের ও, বুঝছো? পি কিউ আর এই যে ও, ও তো নিজেই 0 0। তাহলে আমরা ফাইনালি এতটুকের এরিয়া বের করছি, এই যে অংশটা, এটার ক্ষেত্রফল বের করছি। বলো বুঝতে পারলা কিনা? আশা করি বুঝতে পারার কথা। এগুলো ভিজুয়ালাইজ করলে কি হবে? স্থানাঙ্ক জ্যামিতির উপর তোমার পুরো একটা ক্যাচ তৈরি হবে, তুমি যেটা ম্যাথ করতেছো সেটা বুঝতে পারবা। দেখো অনেক কিছু রিলেট করা যায় এখান থেকে। চিত্র কি ছোট ছোট লাগতেছে বেশি? ধরো এটা তোমাদের জন্য একটু বড় করে দিই, এই জিনিসটাকে টান দিলে দেখো তোমাদের জন্য জাস্ট বড় হয়ে গেছে, মানে আমরা একটু কাছ থেকে যেয়ে দেখতেছি, আমরা জুম ইন করছি, বুঝছো না? দেখো ফিল করা যায় আমার পি এর কেন এক্সট্রা নেগেটিভ, ওয়াইটা পজিটিভ হলো। খেয়াল করে দেখো, আমরা আসি দ্বিতীয়তে এক্স ঋণাত্মক, ওয়াই কিন্তু ধনাত্মক। একইভাবে কিউ এর বেলাও দেখো, কিউ এর বেলাও কিন্তু সিমিলার আসছে, এক্সটা নেগেটিভ, ওয়াইটা পজিটিভ। বোঝা গেল? আশা করি বুঝতে পারার কথা। অলরাইট, চলো আমরা এখন পরের ম্যাথে যাই। দেখো তো এটা পারবা কিনা? এটা আর আমি করাবো না, সেম জিনিস, জাস্ট আগেরটা দেখো -40 ছিল, এবার দিয়ে দিছে 40। তো এইটা হবে তোমাদের বাসার হোমওয়ার্ক, এটা নিজেরা বাসায় কমপ্লিট করে ফেলতে হবে। সেম সমত্রিখণ্ডক, মানে আরো দুইটা বিন্দু বের করবা, করে সেটা মূল বিন্দুর সাথে যে ত্রিভুজটা গঠন করতেছে সেটা ক্যালকুলেট করে ফেললেই কাজ শেষ। আশা করি বুঝতে পারার কথা, এগুলো খুবই সোজা, বুঝছো? দেখো আরেকটা ম্যাথ বলা হয়েছে, এ বিন্দু বি বিন্দু দেওয়া, এবার জাস্ট সমত্রিখণ্ডক বিন্দু না, এখন তোমাকে রেশিও দিয়ে দিছে 2:3 রেশিও। দেখো ভাইয়া জাস্ট একটু গাইড করে দিই, তাহলে মনে হবে যে একেবারে অঙ্ক করাই দিচ্ছে না। এগুলো সহজ জিনিস, বেসিক্যালি তুমি 3.12 পারলে এটাও পারবা। ওকে, এ বলা আছে হচ্ছে 3,0, আচ্ছা বি বলা আছে হচ্ছে 0,2, এই যে বি হচ্ছে 0,2, মাঝখানে একটা বিন্দু আছে ওই যে কিউ, কিউ কি করছে? এটাকে 2:3 রেশিওতে ডিভাইড করছে। কিউ আমরা জানি না, ধরো এক্স কমা ওয়াই অজানা, কিউ কি করছে? এই যে এদিকে 2 এর রেশিও, এদিকে 3 এর রেশিওতে ভাগ করে দিছে, অন্তর্বিভক্ত। এখান থেকে বলছে পি বিন্দুর স্থানাঙ্ক আমাদের দিয়ে দিছে, পি কিউ বি এর ক্ষেত্রফল। তাহলে তাকায় দেখো, তুমি কিউ জানো, তুমি বি জানো, তোমার পিটা দরকার, পিটা বের করে ফেললেই কাজ শেষ। ও সরি, পি দিয়ে দিছে, কিউটা দরকার, তাই না? কিউটাই কিন্তু দরকার, এই যে কিউটা, এটা যদি বের করে ফেলতে পারো তাইলেই কাজ শেষ। এন্ড কিউ কোত্থেকে বের করবা? ভাই অন্তর্বিভক্তের ফর্মুলা, ওর যে এক্স সেটা হবে নিচে অনুপাত দুইটার যোগফল 2 যোগ 3, উপরে 2 গুণ 2 কার সাথে? এ এর সাথে, নিব না, বি কে নিব, 2 গুণ 0 যোগ 3 গুণ 3 কার সাথে? বি এর সাথে, নিব না, গুণ দিব এ এর সাথে। এইভাবে কিন্তু আমরা মনে রাখছিলাম, মনে আছে? তাহলে 9/5 আসছে হলো ভুজের স্থানাঙ্ক, ভুজ চলে আসছে 9/5। আমরা এখন কোটিতে যাই, চলো কোটিটা জাস্ট কি হবে? y = একই রকম ভাবে নিচে 2 যোগ 3, উপরে 2 গুণ গুণ হবে ওইটার সাথে, 2 গুণ দেখো 2 যোগ 3 গুণ গুণ হবে এটার সাথে, এটা হচ্ছে 0। তাহলে কি আসলো? 4/5। দেখো ভুজ কোটি দুইটাই চলে আসছে, কিউ এর স্থানাঙ্কও পেয়ে গেছে। দ্যাট মিনস তোমরা লিখবা কিউ বিন্দুর স্থানাঙ্ক 9,5, কমা হচ্ছে 4,5। এটাই কিন্তু হাফ কাজ শেষ, পুরো ম্যাথের হাফ কাজ শেষ করে ফেলছি। এখন এরিয়া বের করা কোনো ব্যাপার?
এরিয়া বের করা কোনো ব্যাপারই না। তোমার লাগবে কার ক্ষেত্রফল? পি কিউ বি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে পি কিউ বি এর ক্ষেত্রফল এইভাবে লিখবা, এত এর ক্ষেত্রফল এত ইকুয়ালস টু হাফ ইন্টু কি বলছে প্রথমে পি, ইচ্ছা মতো নিয়ে নাও, পি নিয়ে নাও প্রথমে, ওই যে পি দেওয়া আছে 3, √3 3, হচ্ছে √3। এরপর কিউ তো আমরা বের করলাম 9/5, হচ্ছে 4/5। এরপর লাস্টে বি কত? বি তো ওই যে দেওয়া ছিল 0, 2, তারপর আবার দিয়ে দাও 3, এরপরের কাজ আমার আর করায় দেওয়ার কিচ্ছু নাই। এটা করে উত্তরটা বের করে স্কয়ার ইউনিটসে রেখে দাও বা বর্গ এককে রেখে দাও, কাজ শেষ। দেখছো এইভাবে দেখো 3.1 3.2 এগুলোর সাথে মিক্স করে এই অধ্যায় দিয়ে দিবে। এবং এটা কিন্তু সৃজনশীলে আসা, একদম ঢাকা বোর্ড 19 সালে আসা, একদম লেটেস্ট টাইমগুলোতে এগুলা আসে, প্রচুর আসে। বুঝলাম এই শুরুর দিকে চ্যাপ্টার থেকে স্ট্যান্ডার্ড একটা সিকিউগুলোর মধ্যে এটা হচ্ছে একটা। সো পারতে হবে, আগের চ্যাপ্টার যত ভালো পারবা এখানেও পারবা। আর ত্রিভুজের ক্ষেত্রফলে কোনো ইস্যুই নেই, তুমি মনের ইচ্ছা মতো বসাবা। মনে করো তুমি পি কিউ বি বলছে না, তুমি আগে পি বসাও, তারপর বি বসাও, তারপর কিউ বসাও, কোনো সমস্যাই নেই, তাও দেখবা ত্রিভুজ গঠন হবে। হ্যাঁ, প্লাস মাইনাসের ভেজাল আসতে পারে, বাট আমি তো মডুলাস নিয়েই রাখছি, আমি লাস্টে বলেই দিব নেগেটিভ গ্রহণযোগ্য না, পজিটিভ হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। সামনে যখন চতুর্ভুজে যাব তখন একটা ঝামেলা আছে, ওইটাই আসতেছি ধাপে ধাপে যাইতে হবে। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। আমরা পরেরটায় যাচ্ছি। কি বলা আছে? এত 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 বিন্দু ত্রয় দ্বারা ত্রিভুজ গঠন করা হয়েছে, যেটার ক্ষেত্রফল এত। খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং কতগুলা বোর্ডে আসছে ভালো মতো একটু করো। এখান থেকে নতুন একটা জিনিস আমরা একটু রিয়েলাইজ করবো। চলো কি করব? প্রথমে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সুন্দর মতো লিখবো যে আমাদের যে এরিয়ার ভ্যালু সেটা বলে দিছে, দেখো 19 সমস্ত 2-এর 1, এটার ভগ্নাংশে নিয়ে নাও। অপ্রকৃত অবস্থায় কি হবে? 19 দুগুণে 38, 38 আর 1 39। বলতে এমন বোঝায় না? 39/2 এভাবে রাখলাম। এবার চলে এরিয়াটা নেই। এরিয়া কি হবে? হাফ ভুইল না, হাফ ইন্টু, দেখি তো আগের স্লাইডে হাফ দিছিলাম কিনা, দিছিলাম কিন্তু। হাফ ইন্টু, বলো কি বসাবো? আমি ইচ্ছা মতো বসাচ্ছি এ থেকে, তাহলে বসাইলাম হচ্ছে 3, 4, তারপর হচ্ছে 2t, 5, মানে 2t/5। ওকে, এরপর 6t, তারপর যেখান থেকে স্টার্ট করছি ওইটা দিয়ে আবার শেষ করব। এই পুরোটা সমান কিন্তু 39/2। প্রথমে 2 2 গায়েব, কারণ দেখো হাফের 2 39/2 2। ওকে, ওইটুক গায়ে আসো, গুণ করি। 3 5 15 প্লাস 2 আর টি মিলে 2t², পরে 4 6 24। দেন হবে বিয়োগ কত হবে? -8t, কত হবে? -30, তারপরে -3t। এই পুরো জিনিসটার সাথে কিন্তু মডুলাস আছে, এত ইকুয়ালস টু 39। কারণ এটা যদি প্লাস আসে মাইনাস আসে আমি তো জানি না, মাইনাস আসলে তো মডুলাস দেওয়া লাগবে, দ্যাটস রাইট মডুলাস আছে। ওকে, এবার একটু সিম্পলিফাই করো। কি হবে বলো তো? স্কোয়ার একটাই আছে, মানে 2t²। ওকে, শুধু টি দেখি কয়টা? শুধু টি আছে দেখো -8t -3t, তাহলে হবে -11t। আর এগুলো আছে হলো 24 আর 15, তাহলে হচ্ছে হলো 30 35 39। 39 থেকে 30 চলে গেছে, তাহলে থাকে হচ্ছে 9, তাই না? হ্যাঁ, 9। এই পুরোটা ইকুয়ালস টু আবার আছে 39। বাস, এখন এটা সলভ করতে হবে। এন্ড সমস্যা হচ্ছে মডুলাস যখন আমরা উঠাই দিব তখন কেস কিন্তু চলে আসবে 2টা। মডুলাস উঠাই দিলে কেস আসবে হচ্ছে 2টা। আমি কপি করে নিলাম স্লাইডটা, কারণ একবার আমি লিখতে পারি 2t² -11t +9 এত ইকুয়ালস টু +39। দেখো এটা হলো কেস 1, এখানে লিখি কেস 1 প্লাস দিয়ে মডুলাসটা ওপেন হয়েছে। তাইলে কি করা যাবে? এখন জাস্ট এটা ইজিলি সলভ করা যাবে। এত -11t, এই 39 এই পাশে চলে আসলে -30 = 0। এরপরের কাজ আর ভাইয়া করতেছি না, আমি জাস্ট ক্যালকুলেটরে আমাদের পলিনোমিয়াল যে ইকুয়েশন সেটার মাধ্যমে করে ফেলবো। 2 -11 আর হচ্ছে -30, তাহলে আসতেছে একটা 15/2 আর একটা হলো -2। বুঝছো? টি এর একটা মান আসতেছে হচ্ছে 15/2 আর একটা হচ্ছে -2। অনেক স্টুডেন্ট কি বলে জানো? বলে হচ্ছে ভাইয়া ক্ষেত্রফল তো ঋণাত্মক হয় না, তাহলে টি এর মান -2 গ্রহণযোগ্য না, এই যে এটা বলে। তুমি একটু কমেন্টে লিখো তুমি একমত নাকি একমত না। আমি পরে এটার ব্যাপারে আসতেছি। ওকে, এবার আসো সেকেন্ড কেসটা নিই। সেকেন্ড কেসটা কি হবে? নেগেটিভ দিয়ে খুলবে, অর্থাৎ 2t² -11t +9 এ পাশে একটা মাইনাস দিতে পারো বা ওই পাশে একজন আছে তাই ওই পাশে মাইনাস দেওয়াটা ইজিয়ার। এটা দিলাম, তারপর সব এক পক্ষে আনো। 2t² -11t 39 এই পাশে আসলে হয়ে যাবে +39, তাহলে +48 = 0। একই কাজ আমি এগেইন করব। এবার বসাবো 2 -11 দেন হচ্ছে 48। এটা সলভ করলে অ্যাকচুয়ালি জটিল সংখ্যা আসে, মানে এটা সলভেবল না। তোমরা তো এখনো জটিল সংখ্যা করো নেই, মানে এটার কোনো সমাধান নেই আপাতত তোমাদের জন্য। সো এখান থেকে টি এর কোনো সমাধান নাই, কোনো
সমাধান নেই। সেকেন্ড কেস থেকে আমরা কোনো সমাধান পাই নাই, সমাধান নেই। এটা হচ্ছে কেস 2। এখন অনেকের যে ইস্যুটা থাকে যে ভাইয়া মডুলাস ওপেন করলে যে প্লাস মাইনাস আসে, দেখো এখানে অ্যাকচুয়ালি কি হয়েছে, ধরো মডুলাস x সমান 2 আছে, এটার মানে হচ্ছে x ইকুয়ালস টু প্লাস মাইনাস 2। কেন? এখানে অ্যাকচুয়ালি এমন ঘটছে যে 2টা 2 এর মতোই ছিল, মডুলাসটা ওপেন হইলে মডুলাস সরাই দিলে প্লাস মাইনাস চলে আসে সামনে। অনেকেই বলে ভাইয়া মডুলাস মানে না পজিটিভ, তাহলে প্লাস মাইনাস কেন? এটা এই ক্লাসে আমি এক্সপ্লেন করতে চাচ্ছি না, তবে এটার উপর আমি আলাদা একটা ভিডিও দিয়ে দিব, যদি প্রবলেম থাকে কমেন্ট বক্সে জানাইও তোমরা, ঠিক আছে? ওইখান থেকে শিওর হয়ে যাবে। তাহলে আমরা এখানে এই প্রপার্টিটা অ্যাপ্লাই করছি, মডুলাস এক্স ওপেন করলে এই যে এটা আসে, মডুলাস এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এক্স। এটা মনে রাখো, এটা মনে রাখো। কিভাবে কি পরবর্তীতে আমি ওই ভিডিওতে এক্সপ্লেন করে দিব, আর যারা জানো তারা তো জানে। দ্যাটস ওয়াই কি হইছে, এটার সামনে একবার প্লাস, ওটা নিয়ে কাজ করছি, একবার মাইনাস, ওটা নিয়ে কাজ করছি, মাইনাসে কোনো সমাধান আসে নাই। এখন প্লাসের বেলায় দুইটা সমাধান পাইছি, ভাইয়া দুইটাই কি নেওয়া যাবে? দুইটাই নেওয়া যাবে। ভাই এটা তো ক্ষেত্রফল না, এটা টি এর মান, টি বসালে দেখো একটা স্থানাঙ্ক পাবা 6, -2, বা এখানে বসালে দেখো -4, 5। এরকম স্থানাঙ্ক কি পসিবল না? অবভিয়াসলি পসিবল। সো স্থানাঙ্কের ক্ষেত্রে আমার নেগেটিভ তো আসতেই পারে, এটা কিন্তু কোনো প্রবলেমের বিষয় না। আশা করি বুঝতে পারার কথা। তাহলে এইটুকুই কিন্তু এই ম্যাথের ফাইনাল আনসার, এইটুকুই ফাইনাল আনসার। আশা করি বুঝতে পারার কথা। অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ছিল। এ দেখো পরেরটা অনেক গুরুত্বপূর্ণ। কি দেওয়া আছে? আমাদের 3টা শীর্ষ দেওয়া আছে, এবারও ক্ষেত্রফল বলে দিছে। আগে দেখো সমাধান করা গেছিল, এখন সমাধান হবে না, কারণ 2টা আননোন। তো মনে রাখবে এটা তোমরা অনেক ব্যবহার করবে, প্রত্যেকটা পদে পদে 9, 10 থেকে ক্লিয়ার হওয়ার কথা। তোমার যতগুলো আননোন ততগুলো ইকুয়েশন লাগে, যতগুলো আননোন ততগুলো ইকুয়েশন লাগে এক ঘাতের ক্ষেত্রে। এখানে দেখো আননোন 2টা এক্স আর ওয়াই, ইকুয়েশন একটা আসবে, তাই সলভ হবে না। আগের বারে দেখো আননোন একটাই ছিল টি, দ্যাটস ওয়াই সলভ হয়ে আমরা টি এর সমাধান পাইছিলাম। বুঝছি, এগুলো প্রত্যেকটা অধ্যায়ে কাজে লাগবে এই বেসিক নলেজগুলো, ঠিক আছে? আসলে এটা এখন করে ফেলি। আমাদের ক্ষেত্রফল বলে দিছে কত? 9। তাহলে জাস্ট কি করবে, একবারে করে দিই চলো। হাফ ইন্টু ক্ষেত্রফলটা কত দেখো, এক্স কমা ওয়াই দিয়ে ধরো স্টার্ট, তারপর হলো 2, -2, এই যে -4 অ্যাকচুয়ালি, তারপর -3, 3, তারপর আবার এক্স ওয়াই দিয়ে কি হবে, শেষ হবে। এত ইকুয়ালস টু হচ্ছে 9। তাহলে সলভ করা শুরু করো। হাফ তো আছেই, কি হবে বলো, -4x, ওকে, 3 দুগুণে +6, ওকে, দেন -3y। এবার নিচ থেকে গুণ করার সময় নেগেটিভ, মানে -2y, দেন মাইনাসে মাইনাসে প্লাস, বাট আবার সূত্রের মাইনাস, 3 4 -12, এখানে -3x। এই পুরো জিনিসটার সামনেও কিন্তু মডুলাস দিতে হবে, কারণ ধনাত্মক আসতে হবে। আমরা জানি না এটা আসলে ধনাত্মক না ঋণাত্মক, এত ইকুয়ালস টু 9। তো চলো ভিতরে সমাধান করি, সিম্পলিফাই করবো আর কি। এক্স কয়টা আছে? এক্স আছে -4x -3x, তাহলে হয়ে যায় হচ্ছে -7x। অলরাইট, ওয়াই কয়টা আছে? -3y -2y, তাহলে -5y। আর সংখ্যা দেখো কি কি আছে ধ্রুবকগুলা, 6 থেকে 12 চলে গেছে, তাহলে -6। এই পুরোটা সমান দেওয়া আছে হচ্ছে 9, এই পুরোটা সমান দেওয়া আছে হলো 9। তাহলে চলো পরে আমাদের এখানে মডুলাস ওপেন হইলে এগেইন 2টা কেসে ক্যালকুলেশন করতে হবে। এগেইন কেস হচ্ছে 2টা, তাহলে এই পাশে কেস 1, এখানে আলাদা স্লাইডে যাব না। এই পাশে চলো কেস 1 করি, এটারই আরেক পাশে চলো কেস 2টা করি। একটা হলো মডুলাস প্লাস দিয়ে ওপেন হবে, আরেকটা মাইনাস দিয়ে ওপেন হবে। তো চলো আগে প্লাসেরটা করি। ধরো আমার এই যে -7x -5y -6 এত ইকুয়ালস টু +9/2। 9/2 তো না, অ্যাকচুয়ালি ভুল হয়েছে, 2 এই পাশে গেলে 9 দুগুণে 18 হয়ে যাবে। এই যে +18 আসলো, দ্যাট মিনস মডুলাসটা কিন্তু প্লাস দ্বারা ওপেন হয়েছে। দেখো কোনো দিকে কোনো চিহ্ন পরিবর্তন হয়নি, দ্যাট মিনস এই মডুলাস সরে গিয়ে এর সামনে একটা প্লাস বসছে। অলরাইট, এখন তো তুমি চাইলে বাকি ক্যালকুলেশন করতেই পারো। ধর আমি মাইনাস দ্বারা গুণ করে দিছি, গুণ করে দিলে এই যে এটা 6 হবে, আর ওই পাশে -18 হবে। তারপর সব এক পক্ষে নিয়ে আসো, 7x + 5y, দেন ফাইনালি হবে +24 = 0। এটাই কিন্তু আমাদের একটা কাঙ্ক্ষিত সমাধান। আমরা একটা কাঙ্ক্ষিত সমাধান পেয়ে গেছি। আরেকটা বের হবে ওই যে কেস 2 থেকে। কেস 2 কি হবে? এই যে -7x -5y -6 = মডুলাস x মানে কি +x অথবা -x, এটা +x অথবা -x, আর মাইনাসটা এই পাশেও দিতে পারো ওই পাশেও দিতে পারো, একই কথা। সমীকরণে যে কোনো এক পাশে মাইনাস দেওয়া কিন্তু একই কথাই। বুঝছি? এবার মাইনাসগুলো দেখো কেটে যায় সব, তাহলে 7x 5y +6 = +18, সব এক পক্ষে আনলে 7x 5y, এটা হবে -12 = 0। একটু প্রশ্নের দিকে তাকাও, আমাদের যা যা প্রুফ করতে বলছিল দুইটাই দেখো কত সুন্দর করে চলে আসছে। একটা হলো +24 দিয়ে, আর এটা হচ্ছে -12 দিয়ে। আশা করি সবার বুঝতে পারার কথা, কারো কোনো ডাউট থাকার কথা না। কি বলছিল জানি, দেখাও যে তার লাস্টে একটু বলে দিবা শোড। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পারার কথা। ওই মডুলাসের ডাউটটা থাকলে আমি ভিডিওটা দিয়ে দিব, তোমরা জাস্ট আমাকে জানাই। ওকে, সুন্দর একটা ম্যাথ। দেখো কি বলা আছে, ওপি কিউ একটা ত্রিভুজ, ও হচ্ছে মূল বিন্দু, মানে 0 0।
এরপর এটা দেখো ত্রিকোণমিতিক ক্যালকুলেশন লাগবে। তোমরা কি 7.12 করছো? এটা পারতে হলে কিন্তু 7.12 এর ফর্মুলাগুলোর নলেজ লাগবে। এই জন্য আমরা ত্রিকোণমিতি অধ্যায় আগে পড়াচ্ছি, বুঝছো? ত্রিকোণমিতি আগে না পড়লে সমস্যা হয়, সবগুলো অধ্যায়ে ত্রিকোণমিতি লাগে। আমাদের বলছে দেখাও যে আলফা আর বিটার ভ্যালু সমান যদি ক্ষেত্রফলের মান সবচেয়ে বড় হয়। সবচেয়ে বড় বলতে ওরা বোঝাচ্ছে ম্যাক্সিমাম, বুঝছো? ক্ষেত্রফলকে ম্যাক্সিমাম করতে হবে, সবচেয়ে হাইয়েস্ট যে ভ্যালুটা ক্ষেত্রফলের সেটা বের করতে হবে। তার জন্য আলফা ইকুয়ালস টু বিটা হবে এবং ওই ম্যাক্সিমাম মানটাও কত সেটাও চাইস। তাহলে দেখো আগে আমরা অগ্রসর হই, আমাদের তিনটা স্থানাঙ্ক দেওয়া আছে, তিনটা শীর্ষের ক্ষেত্রফল বের করতেছি। তাহলে সেই আগের মতো কি হবে, এরিয়া ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু, চলো মূল বিন্দু থেকে স্টার্ট করি, 0 0, তারপর কি হবে দেখো এ কস বিটা, ওকে, তো নিচেরটা একটু কেয়ারফুল, মাইনাস এ সাইন বিটা, মাইনাসটা মিস করো না। তারপর এটা দেখো এ সাইন আলফা ডিভাইডেড বাই এ কজ আলফা, এরপর আবার 0 0। একটা কথা বলি, যখন এরকম দুই প্রান্তে 0 থাকে বা একটা বিন্দু মূল বিন্দু হয়, এগুলাকে ইগনোর করলেও হয়। দেখো জাস্ট এটা গুণ দিবা, এটা গুণ দিবা, এটা প্লাস এটা মাইনাস, কারণ এটা 0, এভাবেও 0। খেয়াল করছো? আমরা কিন্তু এরকম একটা ম্যাথ করে আসছি একটু আগে মূল বিন্দুর সাথে আমরা একটা ক্ষেত্রফল বের করছিলাম, মনে আছে কিনা তোমাদের? এই যে এই ম্যাথটা দেখো, এই 0 দ্বারা গুণ করার কোনো মানে হয় না। তো এইসব ক্ষেত্রে কি হয়, শর্টকাটে ক্যালকুলেশন করে ফেলবা, জাস্ট এইটুক নিয়ে কাজ করবা। মানে চিন্তা করবা উপরে থেকে যে আসলাম, ওর থেকে তো আর যাওয়ার জায়গা নেই, তাহলে শুধু কি এই দুইটা গুণ প্লাস, কিন্তু নিচ থেকে গুণটা কি হয়, মাইনাস। এটুক করলে কিন্তু কাজ হয়ে যায়, বুঝছো? এটা একটু চিন্তা করে দেখতে পারো, এটা একটু নিজেরা চিন্তা করতে পারো এভাবে। ওকে, আমরা এখানেও করি, চলো তাহলে এখানে যদি করি, আমাদের বলছে ক্ষেত্রফল কত না, আমরা ক্ষেত্রফল বের করতেছি, হাফ ইন্টু, চলো গুণ করি, এ কজ আলফা কজ বিটা, কিন্তু দেখো এ এ মিলে কি হয়ে যাবে, এ স্কয়ার। ওকে, এই গুণটা কিন্তু নেগেটিভ, মাইনাসে মাইনাসে প্লাস, এ স্কয়ার সাইন আলফা সাইন বিটা। যারা ফাহিম ভাইয়ের ক্লাস করছো তারা অলরেডি এখানে একটা সুন্দর সূত্রের স্মেল পাওয়ার কথা। কেমন স্মেল? হাফ ওই পাশে পাঠায় দাও, হাফ থাকা না থাকা কিন্তু একই কথা, কারণ হাফ ওই পাশে চলে গেলে দেখো 0, এটা চলে গেছে। তাহলে কি থাকে দেখো, এ স্কয়ার কমন নিলে থাকে হচ্ছে কজ আলফা কজ বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা। আমি এটা মনে রাখতাম এভাবে, কজের সূত্রে কস কস সাইন সাইন থাকে, এটা কজের কোনো ফর্মুলা, কজের সূত্রে মাঝখানে প্লাস মানে সূত্রটা মাইনাস, মানে এটা হচ্ছে কজ আলফা মাইনাস বিটার সূত্র। এই পুরোটাকে আমি লিখতে পারি কজ আলফা মাইনাস বিটা, বুঝছো? এই পুরো জায়গায় এই পুরোটার সূত্র হচ্ছে এই যে এতটুকু, এই যে তো দেখতে আবার বাজে লাগবে, তাহলে এইটুকের জায়গায় আমি বসাইছি কি বলো, কজ আলফা মাইনাস বিটা। আমাদের ক্ষেত্রফল বের করা শেষ, কিন্তু আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা লাগবে। ম্যাক্সিমাম ভ্যালুটা কি হবে বলো? ও আমি শূন্য কেন লিখছি বলো তো, মানে ক্যারিড অ্যাওয়ে হয়ে গেছি, বুঝছো? ভুলে 0 লিখছি। আমরা তো ক্ষেত্রফল বের করতেছি, শূন্য কোত্থেকে আসলো? শূন্য তো আসে নাই, হাফ আছে, এই যে হাফ, এই যে হাফ। দুঃখিত, যখন ভাই বলছিলাম হাফকে পাঠিয়ে দিতে, দুঃখিত, আমি ভুল বলছিলাম, ওইদিকে কিন্তু অ্যাকচুয়ালি কিছু নাই। ওকে, তাইলে আমি এখন ম্যাক্সিমাম ভ্যালু কিভাবে পাবো? তোমরা কি জানো সাইন কজের সর্বোচ্চ মান কত? কজের সর্বোচ্চ মান হচ্ছে 1, তোমাদের জানার কথা। আর আমি বলতে পারি কজ আলফা মাইনাস বিটা আমাদের 1 করতে হবে সর্বোচ্চ মান করার জন্য। তাহলে এখানে একটু লিখে নিতে পারো, ম্যাক্সিমাম মানের জন্য বা সর্বোচ্চ মানের জন্য, এভাবে লিখবা বাংলায়, সর্বোচ্চ মানের জন্য কজ আলফা মাইনাস বিটা কত হতে হবে? 1 হতে হবে। ছোটবেলায় দেখো এগুলো পড়ে আসছো, কজ 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে কজ আলফা মাইনাস বিটা সমান কত? কজ 0। তাহলে ফাইনালি কি অবশিষ্ট থাকে দেখো, আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 0, দ্যাট মিনস আলফা ইকুয়ালস টু বিটা। দেখো ওরা আমাদের এটাই প্রুফ করতে বলছিল, আমরা কিন্তু অ্যাকচুয়ালি জাস্ট প্রসেস বাই প্রসেস অগ্রসর হইছি, তাই চলে আসছে। এবং সেই ম্যাক্সিমাম ভ্যালুটা কত সেটাও চলো বের করে ফেলি। তাহলে এরিয়ার যে ম্যাক্সিমাম মান সেটা হবে, দেখো এখানে যখন cos 0 বসাবো এটা গায়েব, জাস্ট থাকবে a স্কয়ার বাই 2, তার মানে ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে a স্কয়ার বাই 2। এই দুইটাই কিন্তু অঙ্কটার আনসার, এই দুইটাই কিন্তু অঙ্কটার আনসার। আশা করি বুঝতে পারার কথা। বোঝা গেল? একদম সহজ, কিন্তু কঠিন কিছুই না, বাট ইউনিক একটা ম্যাথ ছিল। ওকে, ঠিক আছে, চলো পরের ধাপে যাচ্ছি আমরা। এটা আসলে আমি করাবো না, এখানে জাস্ট তোমাদেরকে একটা জিনিস শিখাই দিব। দেখো আমরা গত চ্যাপ্টারে 3.2 তে অ্যাকচুয়ালি পড়ছিলাম, ধরো এটা হলো একটা ত্রিভুজ আছে আমার, এর 3টা শীর্ষ আমি ধরো জানি, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। এখন প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু আমাদের জানা, ধরো ডি ই এফ। মধ্যবিন্দু কিভাবে বের করে আশা করি জানো, জাস্ট অপর দুই বাহু যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেই কাজ শেষ, তাই না? এখন আমি যদি এই কাজটা করি, এদের মধ্যবিন্দুগুলোকে যোগ করে দিই, মধ্যবিন্দু 3টাকে যোগ করে দিলে একটা ত্রিভুজ পেয়ে যাবা। সেই ত্রিভুজটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ ত্রিভুজের 4 ভাগের 1 ভাগ। কেন?
দেখো মাঝখানে যে ত্রিভুজটা তৈরি হয়েছে একটু খেয়াল করলে তুমি বুঝতে পারবা এই ত্রিভুজ শুধু মাঝখানে তৈরি হয় না, বরং এখানেও একটা আসছে, এখানেও একটা আসছে, এখানেও একটা আসছে, এরকম 4টা ত্রিভুজ মিলে বড় ত্রিভুজটা হয়। বুঝছি? তোমাকে দেখো দিয়েই দিছে এবিসি 3টা শীর্ষ দেওয়া, বলছে ডিইএফ হচ্ছে মধ্যবিন্দু। তাহলে আমি বলো ডিইএফ এগুলা বের করতে পারবো কিনা? ইজিলি বের করে ফেলবো। সেখান থেকে এটা প্রমাণ করে দেখাবা যে পুরো এবিসির ক্ষেত্রফল হবে ছোট যে ত্রিভুজটা তার 4 গুণ। এটা তো আমরাই দেখে বুঝতে পারতেছি, বুঝো নাই? ছোট যে ত্রিভুজটা তার ক্ষেত্রফল কতটুকু বলো? এই এরিয়া চিহ্ন দিয়ে, ত্রিভুজ চিহ্ন দিয়ে এখানে এরিয়া বোঝাচ্ছে আর কি। ডিইএফ, ধরো এই হলো ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল। এটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলেই আমরা পাবো পুরো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। বুঝছো? এগুলো এমসিকিউতে প্রচুর আসে, দিয়ে দেয়া হচ্ছে ডিইএফ এর স্থানাঙ্ক, জানতে চাই এবিসির ক্ষেত্রফল, তাহলে এটারটা বের করব, করে 4 দ্বারা গুণ করে দিলেই কাজ শেষ। বুঝছি? আরেকটা ইনসাইট দিই, ধরো এবার ওই যে ছোট্ট ত্রিভুজ আসছে না, তারও আমরা মধ্যবিন্দু নিছি, তখন কি হবে বলো তো? ধরো এই ছোট্ট ত্রিভুজটারও আমরা মধ্যবিন্দু নিছি, এটার মধ্যবিন্দু, এই বাহুর মধ্যবিন্দু, এই বাহুর মধ্যবিন্দু, তারপর সেগুলোকে অ্যাড করছে, এটা আবার অন্য কালি দিই, সেইগুলোকে অ্যাড করে দিছি, তাহলে আরেকটা পিচ্চি ত্রিভুজ তৈরি হবে। খেয়াল করে দেখো ওইখানেও পিচ্চি ত্রিভুজের 4 ভাগের 1 ভাগ এটা, পুরো পিচ্চি ত্রিভুজটা 4 ভাগের 1 ভাগ হচ্ছে এটা, এরকমই একটা ভাগ, 2টা ভাগ, 3টা ভাগ, 4টা ভাগ আছে, তাহলে ওইটার আবার 4 ভাগ হয়েছে। তাহলে আমি যদি পিচ্চিটা বলতাম ধরো পি কিউ আর, এটার 16 গুণ হবে বড়টা, ভাবা যায় কিনা? কারণ এইটার 4 গুণ হইলো বড়টা, এটার 4 ভাগের 1 ভাগ আবার ও, তাহলে 16 গুণ হইতে হবে। সো এভাবে যত ছোট ছোট করা যায় এই চিন্তাগুলো কইরো, যে তাহলে আমি বলতে পারি ত্রিভুজ পি কিউ আর, এটাকে যদি তুমি 16 গুণ করো তাহলে অ্যাকচুয়ালি পুরো এবিসি পাবা, পুরো এবিসি পাবা। বুঝছো? বুঝছো? মিলায় দেখো, পি কিউ আর এর 4 গুণ মানে কি? পি কিউ আর এর 4 গুণ মানে ডিইএফ, আবার 16 এর মধ্যে আরো 4 রয়ে গেছে, ওই ডিএফ এর 4 গুণ মানে তো এবিসি, তাই দেখো এবিসি চলে আসছে। বুঝছে? এই চিন্তাটা একটু কইরো নিজেরা, আর এটা প্রমাণ করে দেখাই দিবা। এটা কিভাবে করবা? এবিসি শীর্ষ নিয়ে ওই যে ক্ষেত্রফল বের করবা, দুইটা মডুলাস দিয়ে, ওই যে আমরা ক্যালকুলেশনটা যে করি সেটা, আবার একইভাবে ডিএফ নিয়ে ক্যালকুলেশন করে দেখাই দিবা, দেখবা এদের মধ্যে 1:4 এর রেশিও আসতেছে। বোঝা গেল? ঠিক আছে, তাহলে এই দুইটা ম্যাথ নিজেরা তোমরা প্র্যাকটিস করে ফেলো, আমি আর করাই দিচ্ছি না। এখন চতুর্ভুজে যাওয়ার আগে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের আরেকটা ওয়ে আছে, এটা আমি এখন কেন করাচ্ছি না সেটার কারণ হচ্ছে, এটা হলো তোমরা যখন ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায় পড়বা তখনই শিখতে পারবা। ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায় পড়লে তখন শিখবা, এবং নির্ণায়ক না পড়ার আগে এটা আসলে বোঝাটা একটু মুশকিল, বুঝছো? বাট আমি দেখাই রাখতেছি, তোমরা যখন নির্ণায়ক পড়বা, আমি তোমাদের অ্যাকচুয়ালি এই সাইকেলে এই ফেজে নির্ণায়ক পড়াবো, সো তখন আমি দেখাই দিব। দেখো আমরা যে ক্ষেত্রফল নির্ণয় করছিলাম সেই জিনিসটাই করবে। এটা করার আরেকটা ওয়ে হচ্ছে এরকম, হাফ আছে আগের মতোই। এবার দেখো কিভাবে লিখবো, x1 x2 x3, y1 y2 y3, এদিকে হচ্ছে 1 1 1, দেখো 3/3, 3টা রো 3টা কলাম, এরকম ভাবে আমরা ডিস্ট্রিবিউশন করছি। এটার মান কিভাবে বের করলে ওই যে আমরা একটু আগে যেটা করছি সেটাই চলে আসবে আলটিমেটলি, বুঝছো? বাট এটা কিভাবে সলভ করে এটা আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ে শিখব। ম্যাট্রিক্স ও নির্ণায়ক মানে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট, নির্ণায়কের ইংলিশ হচ্ছে ডিটারমিনেন্ট, বুঝছো? অনেকে ভাবতে পারো ভাইয়া তাহলে এখন যে শিখতেছি আমরা অঙ্কগুলা কিভাবে করব? কি বললাম, অঙ্ক তুমি এটা দিয়েও করতে পারবা, এটা দিয়েও করতে পারবা। আমরা এতক্ষণ পুরো অঙ্ক কোনটা দিয়ে করছি? এটা দিয়ে করছি, 9 10 যেটা শিখছো সেটা দিই, কোনো সমস্যা নেই, জাস্ট ওটা জেনে রাখার জন্য, বুঝছো? জানতে হবে। সো আমরা যখন ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায় পড়বো তখন ভাইয়া আবার এটা তোমাদের দেখিয়ে দিব, ঠিক আছে? আশা করি বুঝতে পারার কথা। আমরা চলো এখন একটু ত্রিভুজ থেকে সামনের দিকে যাই। মানে চলো আমরা যদি ত্রিভুজের বাহিরে চতুর্ভুজ থাকে, পঞ্চভুজ থাকে, মানে যে কোনো বহুভুজ থাকলে কিন্তু আমাদের একইভাবে ক্ষেত্রফল বের করতে পারার কথা। সেটা কিভাবে করবে একটু অ্যাপ্রোচটা আমরা দেখি। এবং ত্রিভুজে কিন্তু ভেজাল কম ছিল, চতুর্ভুজে একটু ভেজাল আছে। ভেজালটা কি দেখো, ফর এক্সাম্পল আমাদের এখন একটা চতুর্ভুজ নিতে হবে, তাহলে আমি আগে অক্ষ ব্যবস্থা নিয়ে নিচ্ছি। এই হলো আমাদের অক্ষ ব্যবস্থা, ধরো এই এই, এবার এর মাঝখানে একটা চতুর্ভুজ ড্র করতে হবে। ওকে ভাইয়া হলো চতুর্ভুজ ড্র করতেছি। ফর এক্সাম্পল এইটা হচ্ছে আমাদের একটা সুন্দর চতুর্ভুজ, এই মোটামুটি হয়েছে। এটার আমি শীর্ষগুলার নাম দিই, ধরে এটাকে আমি নাম দিলাম a x1, y1, তারপরে নাম দিলাম b x2, হচ্ছে y2, তারপরে দিলাম হচ্ছে c x3 y3, তারপরে সবশেষে দিচ্ছি হলো d x4 y4। এখানেও আগের মতো এই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ব্যাপার স্যাপার আছে, সেটা তো আগের মতোই। সো সেটা কি হবে, তুমি যদি ক্লকওয়াইজ রোটেট করো তাহলে নেগেটিভ হবে, অ্যান্টি ক্লকওয়াইজ গেলেই পজিটিভ পাওয়া যাবে।
এইভাবে ঘুরলে কিন্তু কি পাবা, নেগেটিভ ক্ষেত্রফল পাবা। এটা ত্রিভুজেরটার মধ্যে কোনো সমস্যা নেই। বাট আগের বার দেখো তুমি মনের ইচ্ছা মতো বিন্দু বসাইছো। ফর এক্সাম্পল আমি একটু রাফে যা দেখাই, এখানে একটা স্লাইড নিই। ধর আমাদের একটা ত্রিভুজ আছে, আমাদের র্যান্ডম যে কোনো একটা ত্রিভুজ আছে, এই ধর আমাদের একটা ত্রিভুজ, এইটার ক্ষেত্রে আমি বিন্দুগুলো এইভাবে বসাইতে পারি। ধরো এটা হলো এ, বি, এটা সি। বল আমরা কি করি, হাফ, তারপর একটা বিন্দু, তারপর একটা বিন্দু, তারপর একটা বিন্দু, এরকম করি না? ধরো আমি এ বি সি তারপর আবার এ, এভাবে করতে পারি। অথবা আমি বি সি এ তারপর আবার বি করতে পারি, মনের ইচ্ছা যেটা। তুমি ভাবতেছো ভাইয়া তুমি বি এর পরে সি বসাইলা, না আমি বি এর পরে এ বসাবো, কোনো সমস্যা নেই। বি এর পরে এ, তারপরে সি, তারপরে আবার বি। যারা দিয়ে শুরু করছে তাদের তো শেষ করতেই হবে। যেটাই করো তুমি আনসার পাবা, সব কিছু ভ্যালিড। কারণ ত্রিভুজে 3 বিন্দুর ক্ষেত্রে তুমি এর পরে বিতে যদি চলে যাও তাও আবার সিতেই ব্যাক আসবা, অথবা এরপরে সিতে গেলে তারপর বিতেই ব্যাক আসবা, মানে ভুল হবে না, 3টা শীর্ষই কারেক্ট অর্ডারে কভার হবে। বাট চতুর্ভুজে ঝামেলা কি একটু বুঝাই রাখো, ঝামেলাটা দেখলে আসলে এটা ক্লিয়ার হয়ে যাবে। এটা কেটে দিই, রাফলি দেখছি। চতুর্ভুজে তুমি যদি এই কাজ করো, ভাই আমি এর পরে এক কাজ করি, মনের ইচ্ছা হয়েছে সিতে যাই, এই যে গেলা, তারপর ভাবলা না এবার একটু বিতে যাই, গেলা, তারপর ভাবলা এক কাজ করি ডিতে যাওয়া হয়নি, ডিতে যাই, তারপর এতে যাই। তোমার শেপটা দেখো কি তৈরি হয়েছে, তোমার এরিয়া বাইর হবে এগুলার, তারপর আবার একটা অংশ প্লাস একটা অংশ মাইনাস, পরে কাটাকাটি যায় শূন্য হয়ে যেতে পারে, ইউ নেভার নো। তোমার শেপটা কিন্তু কারেক্ট হচ্ছে না। ত্রিভুজে দেখো র্যান্ডমলি গেলে মিলে যাইতো, যেভাবেই যাইতা এরকম 3টা শীর্ষ মিলেই যাইতো। দেখো এখানেও ত্রিভুজ বানাও, 3টা শীর্ষ দিয়ে যেভাবেই যাও দেখো ত্রিভুজ মিলবে, যেদিক দিয়ে ঘোরার চেষ্টা করো ত্রিভুজ মিলবে। বা চতুর্ভুজে ভুল হয়ে যাবে যদি উল্টা পাল্টা করো, বুঝতেছো? ধরো আমি অন্য কালার নিয়ে আমি এ থেকে আগে সিতে চলে গেছি, ধরো তুমি না এ থেকে আগে ডিতে গেলা, তারপর ডি থেকে বিতে গেলা, দেখো এখন কত উল্টা পাল্টা লেগে গেছে। মানে কারেক্ট অর্ডারে না গেলে ঝামেলা পাকায় যাবে। কোন দিকে রোটেশন করা ডাজেন্ট ম্যাটার, কারণ কি ওই প্রবলেমটা সলভ করা কোনো ব্যাপারই না ভাই। ভুল রোটেশন করলে মাইনাস আসবে, মাইনাসকে প্লাস বানাই দিলেই তো কাজ শেষ, মডুলাসটা আছে, বুঝলাম? ওকে, তাহলে এই ক্ষেত্রেও যে আমাদের এরিয়া বা ক্ষেত্রফল সেটা আসলে আহামরি কিছুই না, হাফ ইন্টু, বাট কেয়ারফুলি। ধর আমি x1 y1 নিছি, তারপরে আমার অপশন হয় ডি না হয় বি, সি নেওয়া যাবে না। ওর পরে তুমি ডিতে যেতে পারো, না হয় বিতে যেতে পারো, বুঝলাম? ওকে, আমি ধরো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে চাই, আমি ডিতে আসলাম, তাহলে আমি নিলাম x4 y4। এই 1 2 3 4 এগুলো কিন্তু ম্যাটার না, এখানে হচ্ছে যেই বিন্দু থাকবে সেটা বসাবো, স্থানাঙ্কগুলো বসাবো। ওকে, এরপর ডি এর পরে আমার অপশন একটাই সি, ডি থেকে এ তে যাওয়া যাবে না, ডি থেকে বি তেও যাওয়া যাবে না, অপশন একটাই সি, অর্থাৎ কি x3 y3। এখান থেকে অপশন একটাই বি, এখানে কারেক্ট অর্ডারে যাইতে হবে, x2 y2, তারপরে আসছে হলো x1 y1। এই কাজ শেষ, x1 y1 দিয়ে লাস্ট আবার রিপিট হবে, যেটা দিয়ে শুরু করে এটা রিপিট করে শেষ করতে হয়, কারণ ওই জায়গায় ঘুরে আসছি, তাই তো স্ট্রাকচারটা তৈরি হয়েছে। বুঝলাম? চলো একটা ম্যাথ করি, ম্যাথ করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো দিছে এবিসিডি একটা চতুর্ভুজ, 4টা কৌণিক বিন্দু দিয়ে দিছে, ক্ষেত্রফল 0, কে এর মান নির্ণয় করো। আমাকে এবিসিডি বলে দিছে, দেখো ওরা সিরিয়াল বলে দিছে এবিসিডি, ওরা এবিসিডি এর ক্ষেত্রফলই চাইছে। যখন এরকম বলে দিবে তখন তুমি নিশ্চিন্ত থাকো যে হ্যাঁ সিরিয়ালটা এভাবেই আমার যেতে হবে, আমার মাতব্বরের ওখানে কাজ নেই, বুঝলাম? এভাবে বলে দিলে অবশ্যই ওই সিরিয়ালেই যাইতে হবে, কারণ আমাকে এবিসিডি এর ক্ষেত্রফল চাইছে। তাহলে চলো শুরু করি। আমি জাস্ট কি করব, এরিয়া এত ইকুয়ালস টু হাফ, একবারে লিখে দিলে বেটার ছিল না? একবারে লিখে দিই, চলো। এরিয়া কত জানি বলছে, 0, এই যে এরিয়া 0 সমান হাফ, এ দিয়ে শুরু, তাহলে 1 2, এরপরে কি -5 6, এরপর কি 7 -4, লাস্টে কি আছে k -2, তারপর যেটা দিয়ে স্টার্ট করছো ওটাতে আবার এন্ড করো। এই চলো শুরু করি। 0 ইজ ইকুয়ালস টু হাফ, আর রেখে কি করবা, 0 সাথে গুণ হয়ে গেছে, 0 হয়ে গেছে, তাহলে এখানে গুণ করো, কত হবে 6, 6 একে 6, তারপর 4 5 20, এই 20, তারপর 7 দুগুণে -14, তারপর কি হবে বলো, +2k, এরপর কিন্তু নেগেটিভ নিচ থেকে মাইনাসে মাইনাসে +10, তারপর 6 7 -42, তারপর 4 আর মাইনাসে মাইনাসে +4k, তারপর আবার মাইনাসে মাইনাসে +2। বুঝলাম? এখানে আসলে সমাধান করি, কি হবে 0 ইজ ইকুয়ালস টু কি থাকে, অনেকগুলো সংখ্যা তো ভাই, এত যোগ বিয়োগ ভুলে গেছি আর পারবো না। 6 যোগ হচ্ছে 20 মাইনাস হচ্ছে 14 যোগ হচ্ছে 10 মাইনাস 42 যোগ হচ্ছে 2, তাহলে আসতেছে -18, আর কে এগুলাকে নাও, 2k আছে 4k আছে, মানে হয়ে যাবে +6k, এত। তাহলে আলটিমেটলি তুমি এখানে তো 0 আছে, আসলে 0 থাকলে প্লাস মাইনাস ম্যাটার করে না, কারণ তুমি প্লাস দিয়ে ওপেন করতে পারো, মাইনাস দিয়ে ওপেন করতে পারো, 0-এর সাথে প্লাস থাকবে মাইনাস থাকবে, 0 তো 0ই ভাই। সেখান থেকে একটা সলিউশনই আসবে যে 18 ইজ ইকুয়ালস টু 6k, সুতরাং k ইজ ইকুয়ালস টু 3। এন্ড এইটা আমরা একটু ভিজুয়ালাইজ করব যে কেন ক্ষেত্রফল 0 আসলো, ক্ষেত্রফল 0 আসার রিজনটা কি।
ক্ষেত্রফল শূন্য আসার রিজনটা কি? চলো একটু দেখার চেষ্টা করি। আমরা এই বিন্দুগুলো বসাবো, এই বিন্দুগুলো একটু বসাবো নিজের মতো করে। কোন পাশে বসানো যায় আবার অন্য স্লাইড নিলে তো দেখে দেখে এসে বসাইতে হবে। আচ্ছা, কিছু তো করার নাই। এই হলো আমাদের একটা অক্ষ, এই হলো আমাদের আরেকটা অক্ষ। আমরা কি করবো, জাস্ট দেখো কি কি আছে। 1 2 -5 6, মনে রাখো 1 2 আর -5 6, 1 2 ধরো মোটামুটি এখানে এটা হচ্ছে 1, 2 এবং -5 এরপর আবার 6, বিশাল বড়, বিশাল দূরে আর কি। -5 আর হচ্ছে 6, এই দুইটা বসাইছি। এরপর কি আছে দেখো, 7 আর -4, 7 আর -4, 7 -4 মোটামুটি এদিকে আসার কথা, 7 -4। ওকে, লাস্টেরটা দেখো আমরা বের করছি k, -2, k কত 3, তাহলে 3, -2, 3 এদিকে ধরো, -2 মোটামুটি এদিকে, এই 3, হচ্ছে -2। এখন এটা মোটামুটি কিন্তু হইতো, দেখো চতুর্ভুজ হয়ে গেছিল। চতুর্ভুজ হইতে কিন্তু বাধা নেই। আমি যদি একটু ঠিক মতো আঁকি, বেশি মনে দূরে দিয়ে দিছি, এই যে এভাবে দিলে কিন্তু চতুর্ভুজ হয়। তুমি ঠিকঠাক গ্রাফ পেপারে বসায় দেখো, নিজে নিজে এটা করবে, এটা বাসার টাস্ক, দেখবে বসানো যাচ্ছে। এই যে দেখো, যোগ করে দিলে সুন্দর চতুর্ভুজ হচ্ছে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে কেন 0 আসলো ভাই? ক্ষেত্রফল এখানে কেন 0 আসলো? এটা তো অসম্ভব। সুন্দর একটা চতুর্ভুজ চলে আসে, অলমোস্ট দেখো সামান্তরিক হয়ে যায়, তো আর একটু হলে হয় নাই যদিও। বাট ওরা কি করছে দেখো, ওরা একটা অর্ডার উল্টাপাল্টা দিছে। আগে 1 2, এরপর -5 6, এরপর 7 -4, মনে রাখো আগে কোথায় বলো, 1 2 যাই, 1 2 কো এই যে, এরপর -5 6 মানে এই যে এইটা, তারপর 7 4, এই দেখো ভেজাল লেগে গেছে, 7 4 মানে এই যে এখানে, তারপর এইটা, তারপর আবার 1 2 এ ব্যাক আসছো। দেখো এটা কি, এটা কি চতুর্ভুজ হবে? ওরা অর্ডার উল্টাপাল্টা করে দিছে, এই জন্য ক্ষেত্রফল আসে নাই, বুঝছো? ওদের অর্ডারটা কেমন ছিল? ওদের অর্ডার ছিল হচ্ছে এরকম, দেখে 1 2 থেকে হ্যাঁ এটাই গেছে, 5 6 গেছে, বাট এরপরে আবার 5 6 থেকে ভেজাল করছে। 1 2 থেকে সুন্দর মতো 5 6 আসছে, ওকে, 5 6 থেকে এসে পড়ছে 7 4, ওকে, এরপর এখান থেকে তো 3 2 তে আসছি, ওকে, এরপর যেখানে আসছিল মানে যেখান থেকে আসছিল ওখানে যে আবার শেষ করছে। তাহলে ও এরিয়া বের করছে দেখো এইটুক, এই 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 এখানে আসছে এই 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 এই। তাহলে শূন্য আসার কারণ কি? হয়তো একটা আসছে পজিটিভ, একটা আসছে নেগেটিভ, কাটাকাটি যে 0। কারণ তুমি যে যাচ্ছ, এরকম যাওয়ার পথে কিন্তু একটা দেখবা ক্লকওয়াইজ, একটা অ্যান্টি ক্লকওয়াইজ, এভাবে শূন্য এসে পড়ছে। আরও শূন্য আসতে পারে যদি 3টা বিন্দু একই সরলরেখায় থাকে। দেখো 3টা বিন্দুই যদি একই সরলরেখায় থাকে তাইলে আবার ক্ষেত্রফল শূন্য হবে। ধরো 3টা বিন্দুই এক জায়গায়, তাহলে কেমনে এখান থেকে তুমি চতুর্ভুজ বানাবা? হবেই না, চতুর্ভুজ বানানো সম্ভবই নাই ক্ষেত্রে, বুঝলাম? তাহলে একটা ওয়ে হচ্ছে এরকম উল্টাপাল্টা সিরিয়াল, আরেকটা হচ্ছে যদি 3টা বিন্দু একটা সরলরেখার উপরে থাকে। আর ত্রিভুজের বেলায় কখন ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে? সেটা হচ্ছে যদি 3টা বিন্দুই সরলরেখার উপরে থাকে। 3টা বিন্দুই একটা সরলরেখার উপরে থাকলে ত্রিভুজের এরিয়া 0, এই যেটা হলো ত্রিভুজের এরিয়া 0। আর এগুলো আমরা দেখছিল চতুর্ভুজ, চতুর্ভুজের এরিয়া 0। এগুলো একটু খাতায় লিখে রাখো, কেউ দিবে না কিন্তু এগুলো ইনসাইটস। অঙ্ক করতে গিয়ে আমি একদম মনে করো বসে বসে তোমাদের সাথে গবেষণা করতেছি, একটা অঙ্ক করলেই হয়ে গেল না, ওইটার ভেতরে ডেপথটা, ওই নলেজটা নেওয়ার চেষ্টা করো, বুঝলাম? অনেকে বলতে পারো ভাইয়া ত্রিভুজের বেলায় 2টা এক সরলরেখা হলে সমস্যা হয় না? না, কারণ ত্রিভুজে 2টা বিন্দু অলওয়েজ এক সরলরেখার উপরে। কারণ তুমি চিন্তা করে দেখো, তুমি যখন একটা ত্রিভুজ গঠন করলা, ভাই এই 2 বিন্দুতে এক সরলরেখার উপরে, এই যে ইভেন এই 2টা আরেক সরলরেখার উপরে, এই 2টা আরেক সরলরেখার উপরে, সো 3টা একই সরলরেখার উপরে হলে ঝামেলা লাগে। আশা করি বুঝতে পারার কথা, আশা করি বুঝতে পারার কথা। ওকে, দেখো আমরা একটা বহুভুজের ক্ষেত্রফলে আসছি। তাহলে কনক্লুশন কি আগেরটার কনক্লুশন হচ্ছে চতুর্ভুজের বেলায় উল্টাপাল্টা সিরিয়াল নিলে হবে না, ঠিকঠাক সিরিয়াল নিতে হবে। এই যে দেখো আমাকে এরকম দিয়ে দিছে, আমাকে কিন্তু বলে নাই যে ABCDর ক্ষেত্রফল বের করো। যদি দিত ABCDE, বলতো ABCDE বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, তখন হ্যাঁ ওরা কারেক্ট অর্ডারে দিছে, আমি এটা বিলিভ করে নিতাম। বাট এখানে দেখো কিছু বলা নাই, আমাকে এই বিন্দুগুলা দিছে, বলছে একটা বহুভুজের কয়েকটি, একটা পঞ্চভুজের 5টা শীর্ষের স্থানাঙ্ক এত এত এত, বহুভুজটার বা পঞ্চভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো, বলে দেয় নাই সিরিয়ালটা এমন। তো নিজের চেক করে নিতে হবে, নিজের চেক করে নিতে হবে। দেখো সহজ চ্যাপ্টার, বাট এই সূক্ষ্ম বিষয়গুলো আটকে গেলে হবে না, নিজেরা এখন চেক করে বসাইতে হবে। তাহলে চলো আমরা নিজেরা এখন চেক করে বসাই। কিভাবে বসাবো দেখো, এই সবার প্রথমে আছে কত বলো, 10 1, ধরলাম 10 1 এই জায়গাতে, এটা হলো 10, হচ্ছে 1। এরপর আছে 4 5, ধরলাম 4 5 মোটামুটি এই দিকে, 4, হচ্ছে 5, তাহলে একটাকে আইটু নিচে নামাই দিই, এইভাবে দিই, ঠিক আছে। এরপর আছে -1 1, তাহলে -1 1 মোটামুটি এদিকেই দেওয়া যায়, -1 1, ওকে। তারপর আছে 12 5, 12 5 তো উপরে হয়ে যাবে না,
12 5 কোন দিকে হয়? 12 তো বিশাল, এই যে এদিকে, যে নিচে আসলে মনে সুন্দর হইতো। আচ্ছা তার আগে 5 - 1 বসে, আমি হয়তো উঠাইতে ভুল করতে পারি। 5 আর -1, আবার 5 ঘর গেছি, 5 ঘর গিয়ে -1, 5 - 1। আচ্ছা ওদের 12 5ই বসাই, 12 তো আরো বেশি, এরপরে এদিকে 5। হ্যাঁ ঠিক আছে, এই যে 12,5। রাফলি আঁকাইতে গেলে তো আর দেখতে এত সুন্দর হবে না। এই দেখো একটা পঞ্চভুজ কিন্তু তৈরি হয়েছে, মোটামুটি পঞ্চভুজ তৈরি হয়েছে। এটা সুষম না, কিন্তু অনেকে ভাবে পঞ্চভুজ মানে ওই যে দেখতে আমাদের সুন্দর লাগে যেটা, ওইটাই না, ওইটা হলো সুষমটা। তুমি যেটা দেখো ওটা হলো সুষমটা, এটা হয়তো সুষম না। কি হলো? তো বিন্দু যোগ করতেছি এই, আর ফাইনালি এই দেখো আমাদের একটা পঞ্চভুজ চলে আসছে। এখন ওরা যে সিরিয়ালটা দিছে, চলো ওদের সিরিয়ালটা একটু অবজার্ভ করি। ওরা বলছে কি 10 1, চলো 10 1-এ বসি, এই যে বসছি। এরপর বলছে 4 5, 4 5, এই যে গেলাম, দেখো অলরেডি ভেজাল। এরপর বলছে -1 1, ওকে -1 1। এরপর বলছে 12 5, এ দেখো 12 5, আর বলছে 5 1। দেখো কি ঘটছে এটা। তারপর আবার 10 1-এ ফেরত আসো, জাস্ট তাকায় দেখো ওদের সিরিয়ালে বসাইলে কিসের ক্ষেত্রফল আসতো। এটা কিন্তু হইতো না। আমাদের লাগবে হচ্ছে এইটার ভিতরে পুরো এরিয়াটা, এটার ভিতরে পুরো এরিয়াটা। সো এভাবে আগে গ্রাফ পেপারে বিন্দুগুলো বসাবা। গ্রাফ পেপার তো না, আমার মতো এরকম রাফলি বসাবা, একটা আইডিয়া করবা যে কার পরে কোনটা। দেন তুমি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যা ইচ্ছা করো, ম্যাটারই করে না, ওটা তো বলছি, ওটার ক্ষেত্রে কোনো ম্যাটারই করে না। তাহলে জাস্ট ইজিলি এরিয়া বলবো কি হাফ ইনটু, আমি জাস্ট বসাই দিই, তোমরা ক্যালকুলেশন করবা। চলো কোত্থেকে শুরু করবা? ইচ্ছা, আমি এখান থেকে স্টার্ট করতেছি। -1 1, অ্যান্টি ক্লকওয়াইজই যাই। এরপর 5 - 1, ওকে। এরপর 10 1, ওকে। এরপর 12 5, ওকে। দেন সবশেষে আবার 4 5। শেষ হয় নাই, যেটাতে স্টার্ট করছো ওটাতে আবার শেষ করো, -1। এত স্কোয়ার ইউনিটস আনসার চলে আসবে। পারবো? তাহলে আমার মনে হয় না ত্রিভুজের ক্ষেত্রফল পড়ার পর আলাদা করে চতুর্ভুজ বহুভুজ পড়ার কিছু আছে, বরং এই বিষয়টা একটু কেয়ারফুল থাকা যে ত্রিভুজের পরেরগুলা কিন্তু সিরিয়াল এলোমেলো করা যাবে না, সিরিয়াল নিজে থেকে বুঝে দেন বসাতে হবে। বুঝছি। আর সেফ হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে নাও, তাহলে ডিরেক্টলি পজিটিভ আনসার চলে আসবে। এই যে দেখো এখানে হচ্ছে সমরেখা হওয়ার শর্ত। আমরা গত চ্যাপ্টারে কিন্তু পড়ছিলাম যে সমরেখা হইলে এরকম হয়। এটা হলো একদম প্রথম যে চ্যাপ্টারটা 3.1, সেখানে দেখছিলাম যে ধরো তিনটা বিন্দু একই রেখার উপরে অবস্থান করতেছে। এই যে তিনটা বিন্দু একই রেখার উপরে অবস্থান করতেছে, ধরো এ, এটা সি, এটা বি। তাহলে সেখানে আমরা দেখছিলাম যে দুইটার মধ্যবর্তী দূরত্ব অপরটার দূরত্বের সমান হয়ে যায় যদি সমষ্টি করো। মানে দেখো এসি আর বিসি সমষ্টি করলে এ বি এরটা চলে আসে। এটা একটা প্রসেস ছিল। এইভাবে আমরা প্রুফ করছিলাম যে তিনটা বিন্দু সমরেখ গেল। আমরা অ্যাকচুয়ালি তিনটা প্রসেস শিখবো, আপাতত তিনটা প্রসেস, আরও প্রসেস আসতে পারে, এটা অনেক উপায় করা যায়, বুঝছো? এটা গেল প্রথম প্রসেস। সেকেন্ডটা হলে এখন শিখবো, দেখো এরা যদি সমরেখ হয় তাহলে এই তিনটাকে নিয়ে আমি যদি একটা ত্রিভুজ কল্পনা করি, সেই ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য আসবে, বুঝছো? তাহলে কি লেখা যায় যে তিনটি বিন্দু সমরেখ হলে, এটা কিন্তু করছি 3.1-এ, তিনটি বিন্দু সমরেখ হলে তাদের দ্বারা তৈরি ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য। ত্রিভুজই তো হচ্ছে না, ক্ষেত্রফল আর কি থাকবে, বুঝো না? এই জন্যই 0, ক্ষেত্রফল শূন্য। সো এই অধ্যায়ে আমরা জাস্ট এইটা নিব, এই অধ্যায়ে জাস্ট এইটা নিব। যদি 4টা বলতো, 4টা বললেও এই একই রকম কাজ করে দিত, বুঝছো? 4টা বলবেন, অ্যাকচুয়ালি 3টার ক্ষেত্রে এটা ভ্যালিড হয়। ওকে ঠিক আছে, আমরা এই রিলেটেড ম্যাথ দেখি। দেখো দিয়ে দিছে, এই প্রমাণটা প্রচুর আসে, ইভেন এমসিকিউ তো এখন সরাসরি দিয়ে দেয়, এত পপুলার হয়েছে এইটা। তিনটা বিন্দু দেওয়া আছে, এরা সমরেখ, বলছে প্রমাণ করো যে a + b = 0। জাস্ট কি করব, এই তিনটাকে চিন্তা করব আমি ক্ষেত্রফলের মতো করে, তিনটা ত্রিভুজের শীর্ষ ABC। তাহলে ক্ষেত্রফল কি হবে? এরিয়া আসবে 0, এরিয়াটা কি হাফ ইনটু কি হবে AB, তারপর BA, তারপর 1/a 1/b, তারপর AB দিয়ে আবার রিপিট করে শেষ করো। এই পুরোটা ইকুয়ালস কত? 0। হাফ ওই পাশে চলে গিয়ে 0 হয়ে যাবে। কি থাকে দেখো, a মিলে a², ওকে। b আর b কাটাকাটি যে দেখো 1, তারপর এখানে থাকে হচ্ছে কি বলো b/a, এই যে এত। দেন -b², তারপর -a যে 1, তারপর -a/b, এত ইকুয়ালস টু কত আছে বলো? 0। তাহলে অবশিষ্ট কি কি থাকে বলো? আমার 1 1 কেটে গেছে, থাকে হচ্ছে a² - b² প্লাস এখানে আছে কি বলো b/a মাইনাস আবার a/b, এত সমান 0। তাহলে দেখো তো কি হয়, এখানে আছে a² - b² প্লাস এখানে লসাগু দেখো ab আসবে, লসাগু ab, তারপর a দ্বারা ভাগ করো,
বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার উপরে চলে আসছে, মাইনাস কিন্তু কমন নেওয়া যায়, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থেকে মাইনাস কমন নিলে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসবে, বুঝো নাই? খেয়াল করো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো ছিলই, সেটার সামনে এখন মাইনাস নাও, তাহলে এখানে কি লেখা যাবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ বি এত সমান শূন্য। বলে এটা বলা যায় কিনা? কিভাবে বললাম ভাইয়া? এই মাইনাস গুণ করে দেখো, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার চলে আসবে, বুঝছি? ওকে, তাহলে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমন নিতে পারবো, এই জন্যই তো করলাম। কমন নিলে কি অবশিষ্ট থাকে? কমন নিলে থাকে হচ্ছে 1, আর এখানে থাকবে মাইনাস 1 বাই বি, 1 বাই এ বি অ্যাকচুয়ালি, এত ইকুয়াল 0। তাহলে হয় এটা 0 না হয় এটা 0। যদি এইটা 0 হয়, ধরো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এত ইকুয়ালস টু যদি 0 হয়, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান 0। এখন এ মাইনাস বি তো শূন্য হবে না, এ মাইনাস বি এটা শূন্য না, তাহলে কে শূন্য? এ প্লাস বি শূন্য। এখান থেকে প্রুফ হয়ে গেল যে এ প্লাস বি ইকুয়ালস টু 0। এটা কেন শূন্য না বলতে পারো? এটা যদি শূন্য হয় তার মানে কিন্তু এ আর বি সমান, এ আর বি সমান হলে তো আর করার কিছু নেই, এ আর বি সমান হলে তো সব সেম, এ এ এ এ এটা 1 বাই এ 1 বাই এ, এটা তো এই দুইটা বিন্দু পুরো সেম হয়ে গেল, এটা তো তিনটা বিন্দু থাকলো না, বুঝো নাই? সো এ আর বি সমান না, তাহলে আমরা কিন্তু এই প্রুফটা করে ফেললাম, আশা করি বুঝছো। এটা এটা আর সমান লেখার কি আছে? দেখো এটা তো আর সমান লেখার কিছু নাই, মানে 1 মাইনাস এত ইকুয়ালস টু 0 তাহলে লেখার কিছু নাই, তাহলে কি থাকে? 1 বাই এ বি এত ইকুয়ালস টু 1, তাহলে এ বি ইকুয়ালস টু 1। এটা আমাদের দরকার নাই, বুঝছো? এটা আমাদের লাগতেছে না, তাহলে আমরা বলবো যে এটা শূন্য না, এটা শূন্য। এটা শূন্য হলে দুইটা কেস, এ প্লাস বি এ মাইনাস বি, তার মধ্যে থেকে এ মাইনাস বি শূন্য না, তাহলে এটা শূন্য, বুঝছি? ওকে, সহজ একটা ম্যাথ ছিল, যে সমরেখ হওয়ার যে অ্যাপ্লিকেশন সেটাই। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, জাস্ট দেখো প্রশ্ন যত লাইন, এটার নিচে কতগুলো বোর্ডে আসছে প্রিভিয়াস ইয়ারের ওই মার্কিংগুলো, সেটাও তত জায়গা নিয়ে আছে। ওকে, এখানেও আমাদের প্রমাণ করতে বলছে যে এই তিনটা বিন্দু কি বলো? সমরেখ। তিনটা বিন্দু সমরেখ, এটা ধরলে সেখান থেকে আমরা টি এর মান পেয়ে যাব। আচ্ছা, আগেরটা কিন্তু আমাদের বলে দিছিল সমরেখ, সেখান থেকে আমরা আননোন সলভ করতে পারিনি, বাট এবার একদম আননোন বের হবে, কারণ আগে অজানা ছিল দুইটা, এ আর বি, তো একটা সমীকরণ আসছে দেখছো, বাট এবার অজানা একটাই, টি, তাই সমাধান হবে। ওকে, সেই আগের মতো ক্ষেত্রফল শূন্য আসবে, ক্ষেত্রফলটা কি? হাফ ইন্টু, চলো নেওয়া শুরু করি, কি আছে? টি প্লাস 1 আর হচ্ছে 1। ওকে, এরপর 2t প্লাস 1 আর হচ্ছে 3। ওকে, এরপর কি বলো? 2t প্লাস 2 আর হচ্ছে 2t। ওকে, দেন ফাইনালি আসে আবার t প্লাস 1 আর হচ্ছে 1। একটু চেক দিতে হবে, কারণ দেখতে একই রকম, তো কিছু কি ভুল লিখলাম কিনা দেখি তো। t প্লাস 1 আর 1, হ্যাঁ। 2t প্লাস 1 আর 3, হ্যাঁ। 2t প্লাস 2 আর 2t, হ্যাঁ। আর t প্লাস 1 আর হচ্ছে 1, ঠিক আছে। তাহলে আমরা চলো গুণগুলো করি, হাফ তো আর থাকবে না, 0 হয়ে গেছে। গুণ করলে দেখো 3t প্লাস হচ্ছে 3, মডুলাস রাখো কিন্তু, 3t প্লাস হচ্ছে 3। ওকে, এখানে গুণ করো, হয়ে যাবে 4t স্কোয়ার প্লাস হচ্ছে 2t। এখানে গুণ করো, হবে হচ্ছে 2t প্লাস হচ্ছে 2, এগুলো সব পজিটিভ ছিল। এইভাবে গেলে কিন্তু মাইনাস, মাইনাস 2t মাইনাস 1। ওকে, তারপর দেখো মাইনাস 6t মাইনাস 6, তারপর দেখো মাইনাস 2t স্কোয়ার মাইনাস 2t, এই পুরোটা ইকুয়ালস টু 0। একটু সরল করতে হবে, সরল করে পরে ওই পারে যাও। আচ্ছা, মডুলাস খেয়াল করো, কতগুলা টি স্কোয়ার আছে? 4টা টি স্কোয়ার থেকে 2টা টি স্কোয়ার চলে গেছে, তাহলে আর 2টাই টি স্কোয়ার থাকে। কতগুলা টি আছে? 3t আছে, 2t আছে, 5t, 2t আছে, 7t, আবার 2টা চলে গেছে 5t, আবার 6টা চলে গেছে মাইনাস t, আবার 2টা চলে গেছে মাইনাস 3t, বুঝছো? ক্যালকুলেশন খুবই কেয়ারফুলি করতে হবে। সংখ্যাগুলো দেখো, 3 আছে, 2 আছে, 5, 5 থেকে 1 চলে গেছে 4, 4 থেকে 6 চলে গেছে মাইনাস 2 কিন্তু, বুঝছো? এই এত সমান হচ্ছে 0। এটা দুইটা সমাধান আসবে, কারণ মডুলাস ওপেন হলে কিন্তু প্লাস মাইনাস আসবে, বাট যেহেতু 0 আছে, সো প্লাস মাইনাস এফেক্ট ফেলবে না, তাহলে একটাই আসবে, 2t স্কোয়ার মাইনাস 3t মাইনাস 2, এটা ইকুয়াল 0। এটা ইকুয়াল তো আর প্লাস মাইনাস দেওয়ার কিছু না, কারণ 0 তো 0ই, বুঝলি না? যদি 4 থাকতো তাহলে একবার লিখতাম +4, আরেকবার লিখতাম -4। এটা সমাধান করো, এটা তো আমি ক্যালকুলেটর দিয়ে করে দিচ্ছি, তোমরা জাস্ট করে ফেলো। তোমরা জাস্ট করে কিভাবে করতে হয় দেখো, এটা কি 2 আছে না, 2 দুগুণে 4 -4, তাহলে কোন দুইটা সংখ্যা গুণ করে -4 যোগ বিয়োগ করে -3, তো বুঝাই যাচ্ছে। দেখো 2t স্কোয়ার, আমি 4 আর 1 নিব, তাহলে তো দেখো হয়ে যায়, আবার 4 একে 4ও আসে, বুঝো নাই? এই এবার জাস্ট কমন নাও, 2t কমন নিলে দেখো থাকে t -2, এখান থেকে 1 কমন নিলে থাকে t -2, একবার এটা শূন্য আরেকবার ওইটা শূন্য, তাহলে 2t প্লাস 1 ইন্টু t -2 এত ইকুয়ালস টু 0। তাহলে এইভাবে লিখবা, হয় 2t প্লাস 1 ইকুয়ালস টু 0, সুতরাং t ইকুয়ালস টু দেখো কি আসবে, -1 কে পরে 2 দিয়ে ভাগ করবা, অথবা এটা যদি 0 না হয় t -2 0 হবে, তাহলে t -2 ইকুয়ালস টু 0, সুতরাং t ইকুয়ালস টু 2।
দেখো আমাদের এটারই কিন্তু প্রমাণ করতে বলছিল, একটা হলো 2, একটা হলো -12, আমাদের কাঙ্ক্ষিত আনসার চলে আসলো। খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট, আশা করি বুঝতে পারার কথা। দেখবো কলেজের পরীক্ষায় এই টাইপের ম্যাথ কমন পাবা, কলেজের পরীক্ষায় হুবহু এরকম ম্যাথ দিয়ে দিবে। তোমাদের প্রথম যে টেস্ট তো না, কি বলে, প্রথম যে ক্লাস টেস্ট, সিটি, কুইজ, যেগুলাই নেয় প্রথম দিকের একদম পরীক্ষাগুলো, সরলরেখা অধ্যায় তো শুরুর দিকে থাকে না, দেখবে এরকম ম্যাথ সরাসরি কমন পাবা, সরাসরি কমন পাবা, যেগুলোই ভাই স্টার্ট দিছি সরাসরি পরীক্ষায় চলে আসবে। ঠিক আছে, আমাদের অল্প কয়েকটা ম্যাথই আছে, খেয়াল করো কি বলা। এখানেও বলছে যে এত 3টা শীর্ষ দেওয়া আছে, এর মান কত হলে সমরেখা হবে। বলো, নতুন কোনো ম্যাথ পারবা না, আমি জাস্ট গাইড করে দিচ্ছি। হাফ কি নিব, 2 - 1, ওকে। এরপর a + 1 a - 3, তারপর a + 2 আর হচ্ছে a, আর ফাইনালি আবার 2 আর -1 দিয়ে এন্ড করে দাও। এত ইকুয়ালস টু কি 0, কারণ সমরেখা হইলেই ওই 3টাকে আমি যদি একটা ত্রিভুজ ইমাজিন করি, ত্রিভুজের শীর্ষ ধরি, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল 0, মানে একটা রেখার উপরে আছে। এটাকে চিন্তা করতে পারো এভাবে, বিন্দুটা উপরে ছিল, দেখো একটা ত্রিভুজ কিন্তু হচ্ছে, বিন্দুটা চাপ দিয়ে নিচে নামাই দিছি, আর কিন্তু ক্ষেত্রফল নাই, গায়েব হয়ে গেছে, 0 হয়ে গেছে, বুঝছি? ওকে, তাহলে হাফ অলওয়েজ এখানে গায়েব হয়, থাকে হচ্ছে 2a - 6, মডুলাস আছে 2a - 6, তারপর থাকবে a² + a, ওকে, তারপর -a - 2, এই পার্টে কিন্তু নেগেটিভ, বাট -a প্লাস a + 1, দেন এখানে নেগেটিভ হবে, মানে -a², তারপর আসবে হচ্ছে 3a 2a -a, বাট মাইনাসের জন্য +a হয়ে গেছে। এরপর 3 দুগুণে -6, বাট মাইনাসের জন্য +6 হয়ে গেছে, ওকে, দেন হবে -2। কত বিশাল আসছে দেখছো, কিছুই না, এখন জাস্ট ক্যালকুলেশন করো। a² কয়টা দেখো, একটা a², এই যে আরেকটা a², কাটাকাটি, a² গায়েব, a কয়টা বলো, 2টা a, 3টা a, আবার একটা চলে গেছে, 2টা a, আবার একটা আসছে, 3টা a, 4টা a, আবার 2টা চলে গেছে, 2টা না, 4টা থেকে 2টা চলে গেলে আবার 2টা a থাকে, লাস্টে 2টা a ই আছে। -6 -2 মানে -8, 1 যোগ হয়েছে মানে -7, আবার 6 যোগ হয়েছে মানে -1, এই যে এমন ইকুয়ালস টু 0, আর মডুলাস উঠাইলে তো কোনো প্যারা নাই, কারণ 0 আছে, তাহলে লাস্টে 2a - 1 = 0 আসবে, তাহলে a এর ভ্যালু কিন্তু হাফ। তোমরা একটু ক্যালকুলেশনটা নিজেরা চেক দিয়ে নিও, তাহলেই হবে। হচ্ছে আমার উদ্দেশ্য ক্যালকুলেশন না, উদ্দেশ্য হচ্ছে কনসেপ্টগুলো আয়ত্ত করে। তো অনেকগুলো ম্যাথ আমি কিন্তু ধরে ধরে করাই দিলাম, সমরেখাটা অনেক ইম্পর্টেন্ট, বুঝছো, সমরেখাটা অনেক অনেক ইম্পর্টেন্ট। এবার দেখো ক্ষেত্রফল নির্ণয়ের একটা অভাবনীয় শর্টকাট দেখাবো, মানে এটা দেখার পর অনেকের ভাল লাগবে। ধরো ফর এক্সাম্পল আমাদের একটা ত্রিভুজ হচ্ছে এরকম, একটা ত্রিভুজ স্থানাঙ্ক ব্যবস্থায় এভাবে আছে, এই 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 মনে করো এই হচ্ছে, আমি ত্রিভুজটা একটু ড্র করি র্যান্ডমলি। এই ধরো আমাদের সুন্দর একটা ত্রিভুজ, স্থানাঙ্কগুলা বলি, ট্যাজিয়াম করে করে বসাই। চলো এটা কেমন হইতে পারে, ধরো এক্সে 1 আসছে, ওয়াইয়ে 2 উঠছে, তাহলে 1,2 ধরলাম, ওকে। এরপর এটাকে চলো বি ধরি। আসলে ত্রিভুজে কিন্তু র্যান্ডমলি দিলে আবার ত্রিভুজ হবে না, ওই যে বাহুর দৈর্ঘ্য স্যাটিসফাই করতে হবে, বুঝছো না? আচ্ছা তাও একটু ট্রাই করি, এটা যদি 1 হয়, 2 হয়, 3 হয়, মোটামুটি 4-এ গেছি, 4, এটা ধরো হাফ, বেশি ঝামেলা করবে, 1 দিই, ঠিক আছে, 4,1। আর এই উপরেরটাকে তাইলে কি দিব বলো, এটা হলো সি, এটাকে দিই চলো 6, এটা তো 2, 4, 6, 8 দিয়ে দিই, দূরে আছে, একটা বাহু অনেক বড় বানিয়ে দিলে ত্রিভুজ মিলে যাবে। এই মোটামুটি আমাদের একটা ত্রিভুজ আছে, এটার ক্ষেত্রফল বের করতে বলছে। বের করা কিন্তু ইজি, কঠিন কিছু না, জাস্ট হাফ দিব, ওই মডুলাস দিয়ে পুরো জিনিসটা লিখবো, ক্যালকুলেশন করবো, বাট স্টিল ওটা একটু টাইম লাগবে, একটা ফাস্টার ওয়ে আছে। হোয়াট ইফ আমি কি করি, এই ত্রিভুজটাকে টান দিয়ে 0 0-তে নিয়ে আসি। মানে কি দেখো, আমি কপি করতেছি, করে কালারটা অন্য কিছু দেখি, দাঁড়াও গ্রিন দিয়ে এই যে দেখো কি করছি, বুঝছো কিনা, কি করছি বুঝতে পারলে আমাকে বইলো। এই কিছুই করি না, জাস্ট ত্রিভুজটাকে টান দিয়ে মূল বিন্দুতে নিয়ে আসছি, এই যে টান দিয়ে মূল বিন্দুতে নিয়ে আসছি, মানে এটা এখন হয়ে গেছে 0 0। একটা শীর্ষ আমি 0 0 করে দিছি, বাকি শীর্ষ কি আর একই থাকবে না, কিন্তু বাকি শীর্ষ আর একই থাকবে না। এক কাজ করি, প্রথমত তোমরা কনফিউজড হতে পারো, তাহলে এটা একটু মুছে আলাদা করে আবার ড্র করে দিই। মানে আমি ওই ত্রিভুজটাকে টান দিয়ে জাস্ট কি করছি, তার পজিশনটা চেঞ্জ করছি, ত্রিভুজের শেপ কিন্তু চেঞ্জ হয় নাই, মানে এরিয়া চেঞ্জ হবে না ভাই, এরিয়া চেঞ্জ হবে না। আমি দেখো জাস্ট ওই ত্রিভুজটাই নিচ্ছি, সেটাকেই জাস্ট টান দিয়ে আমি কই বসাই দিছি, এই যে মূল বিন্দুতে নিয়ে বসাই দিছি, মানে একটা শীর্ষ বেসিক্যালি মূল বিন্দুতে নিচ্ছি। বসতেছে না কেন, এই মোটামুটি বসছে, কালারটা গ্রিনটা মানাচ্ছে না, ইয়েলোটাই সুন্দর ছিল, কিভাবে জানি চেঞ্জ হয়ে গেছে। এই তাহলে ভাইয়া কি করলাম, এই যে বিন্দুটা এটা 0 0 করে দিছি। আমাকে বলো তাহলে এটা যদি 0 0 হয়, বাকিগুলোও কি চেঞ্জ হবে না? অবশ্যই হবে। এটা ছিল এ ড্যাশ ধরো ফর এক্সাম্পল, তাহলে বি ড্যাশ কত হবে লাগবে, সি ড্যাশ কত হয় লাগবে, কিভাবে বের করতে হয়।
আমি এ 0 0 তে আনছি, ভুজের মান দেখো 1 কমছে, তাহলে এটারও ভুজের মান 1 কমবে মানে 3 হবে, এটারও ভুজের মান 1 কমবে মানে 5 হবে, বুঝো। এরপর y বা কোটি দেখো 2 কমছে 0 তে আসলে, তাহলে এটারও কোটি 2 কমবে, 2 কমাও -1, ওইটারও 2 কমবে, 8 এর থেকে 2 কমাও 6। দেখো আসলেই মিলতেছে, এটা কিন্তু নিচে, তাই -1 আসছে। দেখছো এটা করে সুবিধা কি? এখন যদি আমি এরিয়া বের করি, চলো এরিয়া বের করব, হাফ ইন্টু কি হবে 0 0, এরপর 3 - 1, এরপর 5 6, এরপর 0 0। কি বলছিলাম যে এই 0 0 থাকলে অ্যাকচুয়ালি আমরা এটাকে ভাববো ভাই এইটুক আছে ওইটুক নাই, মানে এটা এত কষ্ট করে না লিখে এইটুক লিখবো জাস্ট আমরা 3 - 1 আর 5 6। তাহলে এরিয়া দেখো কি আসবে, 3 6 18 মাইনাস কত 5, 18 থেকে 5 চলে গেলে কত 13, 13/2, ক্ষেত্রফল আসতেছে 13/2। এই চলো ওইটা করি, মিলাই যে আমাদের উত্তরটা ঠিক আছে কিনা, আসলে কি এটা নাকি। এরিয়া ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু, বলে এখানে কি কি আছে 1 2 আছে, 4 1 আছে, 6 8 আছে, আবার 1 2 আছে। চলো সলভ করি, 1 1 1 হাফ আছে কিন্তু 1 1 1, তারপর 4 8 32, ওকে, তারপর 6 দুগুণে 12, এবার বিয়োগ যাবে 4 দুগুণে 8, আবার বিয়োগ যাবে 6, আবার বিয়োগ যাবে 8, দেখো তো কি হচ্ছে 33 হয়েছে 45 হয়েছে, 45 থেকে 6 চলে গেছে 39, 39 থেকে 16 চলে গেছে, 39 থেকে সরি 39 হয়েছে কি 39 থেকে 16 চলে গেছে, ঠিকঠাক কি করছি দাঁড়াও 1 1 4 8 32, ঠিক আছে, 6 দুগুণে 12, ঠিক আছে, বিয়োগ গেছে 4 দুগুণে 8, বিয়োগ গেছে 6, বিয়োগ গেছে 8, ঠিক আছে, তাহলে 33, এটা হলো 45, ও 45 থেকে 8 গেলে এখানেই ভুল হয়েছে, 45 থেকে 8 গেলে কিন্তু 37, ওকে, 37 থেকে আরো 6 গেলে 31, 31 থেকে আরো 8 চলে গেলে কত হবে বলো 8, তাহলে 23 হওয়ার কথা, তাই না? তাহলে 23/2 আসতেছে তো আমাদের, 23/2 কেন আসতেছে, ভুল হয়েছে কিছু, কিছু আমরা ভুল করেছি, নাহলে অবশ্যই মিলবে, বুঝছো, ক্ষেত্রফল দুইটা মাস্ট মিলতে হবে। আমি আবার দেখি দাঁড়াও, 1 2 4 1 6 8, 1 2 4 1 6 8, রাইট, 4 1 1 2, ওকে, দাঁড়াও 1 2 4 1 6 8, তারপর আবার 1 2 দিয়ে শেষ করছি, 1 4 8 32, 6 দুগুণে এই যে ঠিক আছে 6 দুগুণে 12, -8 -8 -6, আবার তো -8ই আসছে, ওকে, তাহলে এটা হাতে করি না, আর হাতে করে লাভ নেই, 1 + 32 + 12 -8 -6 -8, 23/2 আসতেছে। এখানে হয়তো কিছু মিস্টেক হয়েছে, ধরো হ্যাঁ এই যে আমার দেখাই যাচ্ছে, এই জায়গায় আসলে ঠিকই ছিল, দেখো 3 6 18, দেন বিয়োগে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস না, মানে এখানে অলরেডি -5, আবার সূত্রের মাইনাসে মাইনাসে প্লাস, বুঝো না, 18 আর 5 কিন্তু 23, তো শুধু শুধুই আমরা ইয়ে করলাম, তাহলে এখানে আসতেছে 23/2। তাহলে তাকায় দেখো এই জায়গাতেও আমাদের 23/2, এই জায়গাতেও আমাদের 23/2, কি বুঝলা, দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তাহলে মাঝে মাঝে আমরা এই শর্টকাট টেকনিকটা বের করে আমাদের ক্যালকুলেশন সহজ করতে পারি। এখানে দেখো কত বড় লেন্দি ক্যালকুলেশন করতে হয়, এত কিছু করতে হবে না, স্থানাঙ্ক এরকম চেঞ্জ করা কিন্তু ইজি, স্থানাঙ্ক এরকম চেঞ্জ করা ইজি, বুঝছো, জাস্ট দেখবো যে এটাকে আমি 0 0 করছি, 1 কমাইছি 2 কমাইছি, 1 কমা 2 কমা 1 কমা 2 কমা, জাস্ট দুইটার মধ্যে গুণ করো বিয়োগ করো, কাজ শেষ। দেখো একটা ম্যাথ করি, তাহলেই কাজ হয়ে যাবে। এটা দেখো কি বলা হয়েছে, দুইটা ত্রিভুজের শীর্ষ দেওয়া আছে, এটা একটা এটা একটা, চলো আমি দুইটা ম্যাথই করব, প্রথমে এটা করি, চলো এটা আমি কি করতেছি, আমি চাই এটাকে 0 0 তে নিয়ে যেতে, তাহলে 0 0, বলো কি করছি 3 কমাই দিছি না, চলো পরেরগুলো লিখে ফেলি, 3 কমাইছি, x কিছু y কিছুই করিনি, তাহলে 3 কমা -3, এটা হয়ে যাবে 7, এটা হবে 3 কমা -2, আর এটা 1, তাহলে 0 0, তাহলে এরিয়া হবে জাস্ট হাফ ইন্টু কি বসাবা -3 7 -2 আর 1, চলো করি 3 1 কে -3, হাফ তো ছিলই, এই যে 3 1 কে -3, দেন 7 দুগুণে +14, তাহলে কত আসে বলো 11/2। তোমরা নিজেরা এটা বড় করে করবা, দেখবে 11/2 আসতেছে। দেখো করে দেই, একটা করে দেই, তাও দেখো হাফ ইন্টু কি হবে 3 0 0 7 1 1, তারপর আবার 3 0, চলো করি হাফ ইন্টু 3 7 21 0 0, ওকে, বিয়োগ করো 0 -7 -3, ও দেখো 10 আসতেছে, তাহলে হাফ ইন্টু 21 -10 মানে 11, এ হলো 11/2। আশা করি টেকনিকটা বুঝে গেছে, এগুলো এমসিকিউতে অ্যাপ্লাই করবা, রিটেন না, এমসিকিউতে অ্যাপ্লাই করবা। আর এই ম্যাথটা কি ছিল দেখো, দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, বের করে দেখো দুইটাই সমান, এটারটা যা আসবে এটারটাও তাই আসবে, এবং ভর কেন্দ্রও একই, সুন্দর, কিন্তু ত্রিভুজ দুইটার ক্ষেত্রফলও সেম, ভর কেন্দ্রও একই। সো এটা তোমরা নিজেরা হোমওয়ার্ক করো, আমি জাস্ট এটার প্র্যাকটিসটা দেখাইলাম, আমাদের যে শর্টকাটটা শিখছি সেটা, এটা নিজেরা হোমওয়ার্ক করে ফেলতে হবে। বোঝা গেল কি না বলো? তাহলে এমসিকিউতে আমরা এত কষ্ট করে আর ক্ষেত্রফল নির্ণয় করব না, জাস্ট এই কনভার্সন করব, কুইকলি ক্যালকুলেশন করে মুখে মুখে উত্তর হবে। বুঝছি, ঠিক আছে, আশা করি বুঝতে পারার কথা। ঠিক আছে, আমাদের এখন একটু দেখতে হবে যদি পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে
তখন কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করব? আমি দেখো কি করতাম, তিনটা শীর্ষের পোলার স্থানাঙ্ক দিলে তিনটা শীর্ষকে আমি আগে কার্তেশীয়তে নিয়ে যেতাম। তাহলে কি হবে, আমি কার্তেশীয়তে নিয়ে গেলে এরপর তো ক্ষেত্রফলের ডিফারেন্ট কিছু নাই, এই নর্মাল ফর্মুলা, বুঝো নাই? কার্তেশীয়তে নিয়ে যেতে পারলে কিন্তু এরপরে জাস্ট নর্মাল ক্ষেত্রফলের ফর্মুলা। বাট অনেকে আছে যে না ভাইয়া পোলারের জন্য কি আলাদা ফর্মুলা আছে, আমি সেটা জানতে চাই, ঠিক আছে, তাদের জন্য আমি ওইটা প্রোভাইড করতেছি। দেখো ধরো ফর এক্সাম্পল এখানে আমি আরেকটা ত্রিভুজ নিয়ে নিচ্ছি, এই হলো আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা, সেটার মধ্যে এই হলো মোটামুটি আমাদের একটা ত্রিভুজ, এটার কালারটা একটু হোয়াইট করে দিই। এই এদের স্থানাঙ্ক এভাবে দেওয়া, দেখো এটা হচ্ছে দেওয়া আছে r1 θ1, এটা দেওয়া আছে r2 θ2, এটা দেওয়া আছে r3 θ3, এইভাবে দেওয়া। তখন তুমি ক্ষেত্রফল কিভাবে বের করবে? কিছুই না, অনেক বড় একটা রাশি, বাট সহজ, ডিরাইভেশন লাগবে না। হাফ ইন্টু, দেখো প্রথম দুইটা r1 r2 সাইন θ2 মাইনাস θ1 এরকম, প্লাস পরের দুইটায় যাও 2r3 হাফ r2 r3 সাইন θ3 মাইনাস θ2, তারপর প্লাস হাফ কে আছে বলো এবার 3r1, মানে প্রত্যেক দুইটা দুইটা করে কম্বিনেশন 3 1 r3 r1 ইন্টু সাইন, এটা হবে 1 মাইনাস 3 θ1 মাইনাস θ3। এই মানে বিশাল একটা ফর্মুলা, বাট এভাবে করা যায় আর কি। মনে রাখতাম কিভাবে, দেখো দুইটা দুইটা করে, একবার r1 r2, একবার r2 r3, আর একবার r3 r1। বাট মনে রাখবা যে এই জায়গাতে বড় থেকে ছোট বিয়োগ করবে, মানে 2 মাইনাস 1, এরপর 3 মাইনাস 2, বাট লাস্টেরটায় 1 মাইনাস 3। এখানে অ্যাকচুয়ালি 3 মাইনাস 1 হয়, ওই সামনে মাইনাস থাকে, আমি প্রত্যেকটা প্লাস আকারে মনে রাখছি, বুঝছি। বাট এই ফর্মুলা লাগে না, তুমি জাস্ট কি করবে, এখান থেকে কার্তেশীয়তে কনভার্ট করে ফেলবা। চলো একটা ম্যাথ করে দেখাই। চলো, এক পাশে হচ্ছে মাত্র শেখা ফর্মুলা দিয়ে করব, আরেক পাশে ইফেক্টিভ ওয়েটা দিয়ে করব। তোমাকে তো বলবে না যে ফর্মুলা দিয়ে করো। চলো এই পাশে আগে ইফেক্টিভটা করি। ইফেক্টিভটা কি ছিল ভাই, আমরা এখান থেকে পোলার থেকে কার্তেশীয়তে যাব। কার্তেশীয়তে কিভাবে যায় বলো, আর cos θ আর sin θ মনে আছে? তাহলে 2 cos 150, 2 cos 150 x হয়ে গেছে, আর 2 sin 150। এই এটা গেল প্রথম কাজ। এখানে কি হবে, 5 cos 30 x হয়ে গেছে, y কি হবে 5 sin 30। তুমি সুন্দর করে লিখে কনভার্সন করবে আর কি। এটা কি হবে 3 cos নেগেটিভ 75, কমা এটা হবে 3 sin নেগেটিভ 75। এই কোনটা কত আসে আমি একটু বলি ক্যালকুলেটর দিয়ে করে। এই যে আমাদের ক্যালকুলেটর, এটা তো বুঝছোই 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2 কজের ক্ষেত্রে, তাহলে √3/2 মানে হচ্ছে 5√3 ডিভাইডেড বাই হচ্ছে 2। এটার আবার ক্যালকুলেশন শুধু শুধু জটিল হবে, এটা হবে হচ্ছে 5/2। ওকে, এটাই কি হবে বলো, cos 150 খুব সম্ভবত এটাও √3/2 নেগেটিভ আর কি, তাহলে 2 2 কেটে যাবে, তাহলে নেগেটিভ √3 হবে শুধু। আর sin 150 মনে হয় হাফ, দেখে নি, এবং এটা প্লাসই আসবে, হ্যাঁ হাফ, এটা জাস্ট +1 হয়ে গেছে। এই দুইটা আমরা পেয়ে গেছি, ফাইনালি এইটা বাকি। তাহলে কাজ করি, দাঁড়াও শুধু শুধু স্পেস নিয়ে রাখছি, ওইটা লিখতে পারবো না পরে, এটাকে একটু নিচে নামাই দিয়ে অ্যারোটা আমি নিয়ে আসতেছি, তাই তো বুঝতে পারবা। এই আর এই জায়গাতে আমরা এটা করে ফেলি। তাহলে cos নেগেটিভ 75, cos নেগেটিভের ভ্যালু কিন্তু পজিটিভই, সো cos 75 নিব, ইনটু করব হচ্ছে 3 দ্বারা, অনেক বিদঘুটে ভ্যালু, দশমিকে আসে হচ্ছে 0.776, এই যে এরকম। একইভাবে 3 sin নেগেটিভ 75, এটা নেগেটিভ আসবে, এটা আসতেছে হচ্ছে -2.898 এরকম কিছু, ঠিক আছে। এটা নিয়ে এরিয়া কীভাবে বের করবা, এরিয়া হবে হচ্ছে সিম্পলি হাফ √3(1), ওকে, 5√3/2, 5/2, ওকে, এরপর 0.776 মাইনাস 2.898, আর ফাইনালি আবার যেটা দিয়ে স্টার্ট করছো সেটা দিয়ে এন্ড করবা। এত যা আসে এত স্কোয়ার ইউনিটস। পারবো, এটা গেল একটা ওয়ে, যে আলাদা করে নতুন কোনো ফর্মুলা মনে রাখতে হইলো না, আমাদের আগের জানা বিষয় থেকে আমি জাস্ট পোলার থেকে কার্তেশীয় স্থানাঙ্কতে নিলাম, এরপর এরিয়া বের করে ফেললাম, একদম সিম্পল। বাট মাত্র যে সূত্র শিখছি সেটার মাধ্যমেও করা যায়। সেটা কি, এরিয়া হবে হচ্ছে, আমি ধরে 1 2 3 এভাবে ধরছি, এটা হলো আমার 1, এটা হচ্ছে 1, এটা হলো আমার 2, এটা মনে মনে ধরবো, এটা হলো 3। তাহলে বলো ফর্মুলা কেমন ছিল, প্রথমে ছিল r1 r2, আচ্ছা লিখবো কি আরেকবার সূত্রটা, দেখো r1 r2 সাইন θ2 মাইনাস θ1, সবগুলোর সাথে কিন্তু হাফ আছে, প্লাস হাফ r2 r3 সাইন θ3 মাইনাস 2 θ2, দেন ফাইনালি হাফ r1 r3 সাইন θ1 মাইনাস θ3। বুঝলাম, তাহলে আসলে ভ্যালুগুলো বসাই দিই, কী হবে
হাফ। R1 R2 কত? R1 R2 হচ্ছে আমাদের 2 আর 5, তাহলে 5 দুগুণে কত হবে? 10, তাহলে একবারই কিন্তু 5 লেখা যায়, বুঝছো? 5 ইন্টু সাইন 2 মাইনাস 1, তাহলে 30 থেকে 150 গেলে কিন্তু মাইনাস 120, তাহলে 5 ইন্টু সাইন মাইনাস 120। আশা করি বুঝছো। এবং ক্ষেত্রফলে কিন্তু পুরোটার মডুলাস দিয়ে দিও, বুঝছো? পুরোটার মডুলাস, এটা কিন্তু অলওয়েজ আমরা ইয়েতেও দেখছি, পুরোটার মডিউলাস দিয়ে দিবা, তাইলেই হবে। তাহলে এখানেও কি হয়েছে দেখো, 5 ইন্টু মাইনাস 120 আমরা করছি, দেন প্লাস পরেরটা মাইনাস 120 কেন হলো? এই যে 2 মাইনাস হচ্ছে 1, তাই হয়েছে। পরের দুইটা আসি, দেখো 3 5 কত হয়েছে? 15, 2 আর 3 গুণ করছি, 15/2 এত ইন্টু সাইন 3 মাইনাস 2, 3 দেখো মাইনাস 75, এখান থেকে এটা বাদ দিলে মাইনাস 105, মাইনাস 105। দেন সব শেষে আসবে হচ্ছে হাফ। 1 আর 3 কে করো, 1 আর 3 কত? 3 দুগুণে 6, 6/2 করলে আবার 3 হবে, তাহলে হাফ আর রেখে লাভ নাই, আমরা জাস্ট 3 রাখি। 3 ইন্টু সাইন কত আসবে বলো এবার? 1 মাইনাস 3, মানে 150 মাইনাস এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 225 ডিগ্রি। এই পুরোটা এরপরে মডুলাস করে স্কোয়ার ইউনিটস। কি করবা? এই পুরাটা ক্যালকুলেটর আগে বসাবা, মাইনাস আসলে উত্তরটা প্লাস লিখে দিবা, আর প্লাস আসলে তো প্লাস আসছে। আবার এমন করো না এটারে প্লাস বানাইছে এটারে প্লাস বানাইছে আবার প্লাস বানাইছো না, মডিউলাস মানে পুরোটাকে করো, যেই মানটা আসছে সেটা বলো, মানে -2 আসলে +2 आंसर, বুঝছো? অনেকে কিন্তু এই কাজ করে, এটা নেগেটিভ এটা প্লাস বানাই দিছি, এটা নেগেটিভ এটা প্লাস বানাই দিছি, এই কাজ করা যাবে না, বুঝলাম? ওকে, এই ছিল মোটামুটি আমাদের পুরো চ্যাপ্টার। তবে একটা জিনিস একটু দেখতে হবে, এটা আমি চাইছিলাম পরে শিখাবো, বাট করা যায়। দেখো তো এই ম্যাথটা চেনা চেনা লাগে কিনা, এই ম্যাথটা চেনা চেনা লাগে কিনা? আমরা কিন্তু করছিলাম এই ম্যাথটা জাস্ট গত ক্লাসে সবচেয়ে ট্রিকি যে ম্যাথটা ছিল এটা ওইটা, তাই না? সিডি এবিকে কোন অনুপাতে ভাগ করে, এবি সিডিকে কোন অনুপাতে ভাগ করে, দুইটাই বের করতে বলছে। আমি একটা করে দিব, তোমরা আরেকটা করবে, এটা গতদিনও আমরা করছিলাম ওই টাইপেরই। তাহলে আমি ধরলাম এটা হলো আমাদের একটা রেখা। আমি ভাবতে পারো ভাই আজকে কেন করাচ্ছেন, সেটার পিছনে উদ্দেশ্য আছে, বলতেছি। এই ধরো আমাদের এটা এ কত? 1, -8। ওকে, এটা হলো বি কত বলো? বি হচ্ছে -3,4। ওকে, এদেরকে কে ভাগ করছে আরেকটা অনুপাতে? এই যে এই রেখাটা ধরো সি আর ডি আছে, এই রেখাটায় আমাদের সি আর ডি আছে, এদিকে ধরো সি আছে, সি কত? সি হচ্ছে 0.7। আমি কিন্তু র্যান্ডমলি পয়েন্ট লিখতেছি, এখানে আমাদের জাস্ট ক্যালকুলেশনটাই লাগবে, এক্স্যাক্ট পয়েন্ট বসাতে হবে না। আর ডি হচ্ছে 316। এখন এবি কে সিডি কোন অনুপাতে ভাগ করছে বলো? এই যে এতটুক না, k:1, আমরা এভাবে ধরছিলাম এবি কে সিডি k:1 রেশিওতে ডিভাইড করছে। মনে পড়ে কতদিন এটা করছিলাম, কিভাবে বের করছিলাম? আমরা কি করতাম, আগে এই যে রেখাটা সিডি রেখা তার সমীকরণ লাগবে, তাহলে আগে এই যে দুইটা বিন্দু জানা থাকলে সরলরেখার সমীকরণ, যদিও আমরা এখনো সরলরেখার সমীকরণ পড়িনি, বাট এটা তোমরা 9 10 যারা পড়ছো তারা জানো, আর আমি সূত্রটা লিখে দিছিলাম। তাহলে আমরা সিডি এর সমীকরণ নির্ণয় করতে পারবো। ওকে, তারপর এই রেশিও ব্যবহার করে এই অন্তর্বিভক্তকারী বিন্দুটা বের করতে পারবো, তারপর সেই বিন্দু দ্বারা ওই সমীকরণে সিদ্ধ করাবো, বসাই দিব, কারণ বিন্দুটা কি ওই রেখার উপরে অবস্থিত। তাইলে আমাদের k:1 চলে আসছিল। এটার একটা আরো ইজিয়ার অ্যাপ্রোচ আছে, অ্যাপ্রোচটা হচ্ছে ক্ষেত্রফলের মাধ্যমে, বুঝছো? ক্ষেত্রফলের মাধ্যমে এটা চাইলে সমাধান করা যায়। আমি দেখো একটা লম্ব টানবো, দেখো লম্ব টানতেছি কার থেকে কার উপরে, ধরো এটা থেকে এটার উপরে একটা লম্ব টানতেছি, গেল এটা থেকে এটার উপরে মোটামুটি হয়েছে কি, আরে উল্টা করলাম তো, আমরা দেখো কাট থেকে এ থেকে টানতেছি, আর এটা হলো বি থেকে, এলো মোটামুটি বি থেকে লম্বটা হয়েছে কিনা দেখো তো, মোটামুটি হয়েছে, ইমাজিন করে নাও। ঠিক আছে, দেখো লম্ব টান দিচ্ছি, আমার হলো ত্রিভুজ বানানোটা হলো উদ্দেশ্য। এটা হলো আমাদের একটা লম্ব, এটা হলো আমাদের একটা লম্ব। এখন এই দুইটা ত্রিভুজ কিন্তু সদৃশকোণী, এই দুটি ত্রিভুজ সদৃশকোণী, ছোটবেলার কনসেপ্ট কাজে লাগাবো। কেন? দেখো একটা কোণ সমকোণ, তুমি লম্ব টান দিছো, একটা কোণ সমকোণ, রাইট? এই যে এই লম্বটা এটা সমকোণ, আর এই কোণটা কিন্তু বিপ্রতীপ, তাহলে এই কোণও সমান হতেই হবে, এই দুই কোণ অবশ্যই সমান। তাহলে একটা ত্রিভুজের দুইটা ত্রিভুজের তিনটি কোণই সমান হয়ে গেলে তারা কি হয়? সদৃশকোণী। সো আমি আগে তাদেরকে একটু মার্ক করে তোমার জন্য ইজিয়ার হয়ে যাবে। আর এই জিনিসগুলো কেটে দিই, শুধু বিভ্রান্ত হবে আমরা ক্যালকুলেশন করতে গিয়ে। ওয়ানটাও কাটি, এটাও কাটি, এটাও কাটি, আসতেছি একটু পরে। তাহলে আমরা একটু মার্ক করি যাতে আমাদের ক্যালকুলেশনে ইজিয়ার হয়। ওকে, আমি তাহলে এ বলছি, বি বলছি, এটাকে চলো ও বিন্দু বলি, এটাকে চলো ই বিন্দু বলি, আর এটাকে এফ বলা যায়। তাহলে আমরা কি বলতে পারি এখানে? ত্রিভুজ BFO এবং ত্রিভুজ AOE, ত্রিভুজ AOE সদৃশকোণী। এন্ড সদৃশকোণী ত্রিভুজে কি হয়? অনুরূপ বাহুর অনুপাতগুলো সমান হয়, অনুরূপ বাহুর
অনুপাতগুলো সমান হয়। অনুরূপ বাহু কোনটা? যেই কোনটা সমান তার যে বিপরীত বাহু সেটা নিয়ে কাজ করব, তাইলেই হয়ে যাবে। দেখো খেয়াল করো জাস্ট, আমি এখন দেখো আমার জানা যে স্থানাঙ্কগুলো সেগুলোর মাধ্যমে ক্ষেত্রফল নিব। মানে এইটুক ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে তো লাভ নেই, আমি ও জানি না ইও জানি না, বুঝছো? আমরা কিন্তু ক্ষেত্রফলের প্রয়োগ দিয়ে করতেছি। আমরা এ সি ডি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব, এ সি ডি, এবং বিপরীত পাশে দেখো বি সি ডি, এ সি ডি আর বি সি ডি, আমি এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে কাজ করতে চাই। ধরো আমি রেশিও নিচ্ছি, ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রফল। একটু ফোকাস করো, বুঝে যাবে। ক্ষেত্রফল মানে কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে হাফ ইন্টু, বলো এসিডি এর ক্ষেত্রে কি লেখা যায়? আবার একটু খেয়াল করো, মার্ক করতেছি, এ সি ডি, এ সি ডি। ভূমিটা কোনটা? ভূমি পুরো সিডি। উচ্চতাকে এই যে উচ্চতা কোনটা? এইটা না, লম্বটা, এই যে শীর্ষ থেকে যে লম্ব এই, তাহলে এই হচ্ছে উচ্চতা, ভূমি হচ্ছে সিডি, তাহলে হাফ ইন্টু এই ইন্টু সিডি, হাফ ইন্টু এই ইন্টু সিডি। একই রকম ভাবে নিচেরটায় আসো, বিসিডিতে আসো। বিসিডির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, এই যে এই কোনটা আসলে হাইলাইটার কোথায়, বিসিডি এলো ত্রিভুজ। এখানেও দেখো এই যে হাইটটা হচ্ছে বিএফ, ভূমি কিন্তু একই, সিডি একই ভূমি সিডি, অর্থাৎ এবার লেখা যায় বিএফ আর হচ্ছে সিডি, বিএফ ইন্টু হচ্ছে সিডি, সিডি সিডি কাটা, হাফ হাফ কাটা, তাহলে আলটিমেটলি থাকে দেখো এসিডি আর বিসিডি তাদের রেশিও এই বাই হচ্ছে বিএফ। তুমি বলতে পারো ভাইয়া এই আর বিএফ বের করে আমার কি লাভ হইলো? ভাইয়া ত্রিভুজ দুইটা সদৃশকোণী ছিল, ত্রিভুজ দুইটা সদৃশকোণী ছিল, তার মানে এই ওদের অনুরূপ বাহুর রেশিওগুলো সমান ছিল না? বলো আমি কি কি লিখতে পারতাম? আমি এটাতে লিখতে পারতাম এই কোণের যে বিপরীত বাহু এই, সেটা ডিভাইডেড বাই এই দুইটা সমান, তাহলে এটার বিপরীত বাহুকে বিএফ, এই যে এত ইকুয়ালস টু, বলো লম্বের বিপরীত বাহুকে এও, ডিভাইডেড বাই এই লম্বের বিপরীত বাহুকে বিও, এই দুটো সমান। আরও একটা লিখতে পারো, তৃতীয়টা লিখতে পারো, দরকার নেই, এই দুটো নিয়ে আমার কাজ হচ্ছে। মানে এই বাই বিএফ কে আবার লেখা যায় এও বাই বিও, কারণ ত্রিভুজদ্বয় সদৃশকোণী, যে এখান থেকে লিখতে পারি, এখান থেকে লিখতে পারি, তাহলে এই বাই বিএফ এর জায়গায় আমি এও বাই বিও বসাই দিব, তাইলে ত্রিভুজ এ সি ডি ডিভাইডেড বাই ত্রিভুজ বিসিডি, কিন্তু ক্ষেত্রফল ত্রিভুজ চিহ্ন দিয়ে ক্ষেত্রফল বোঝাচ্ছি, বসবে হচ্ছে এও বাই বিও। একটু তাকায় দেখো, তুমি কিন্তু এও বাই বিওটাই বের করতে চাও, এও বাই বিওটাই আমাদের ক্ষেত্রফল, এই যে এও, এই যে বিও, এই দুইটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। কেন বললাম? এই দুইটাই হচ্ছে আমাদের অনুপাত, যেই রেশিওতে ভাগ করছে আমরা বের করতে চাচ্ছি। আই গেস পুরো আইডিয়াটা বুঝছো। তাহলে শুরুতে আমরা এত কিছু না করে জাস্ট কি করতাম, এই চিত্রটা আঁকার পর ভাই এসিডি নিয়ে ত্রিভুজ ক্ষেত্রফল বের করো, আবার বিসিডি নিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, এটাই হবে রেশিও। এই পাশটা আছে এই ত্রিভুজে, এই পাশটা আছে এই ত্রিভুজে, তাইলে কাজ শেষ। বুঝলাম? যদি উল্টাটা করতে হইতো, ধরো আমরা তো বের করছি কোনটা, এবি কে সিডি যে অনুপাতে ভাগ করছে, ধরো যদি অপরটা করতে হইতো, ওটা কিভাবে করতাম? চলো আমি এক্সট্রা একটা স্লাইড নিচ্ছি, নিয়ে আমি এটা তো দেখো একবারে করে দেখাচ্ছি যে এটা তোমাকে কিভাবে হেল্প করবে অন্যান্য ম্যাথসে কিভাবে হেল্প করবে। এগুলো হচ্ছে অ্যাডমিশনের সময় আমরা প্রয়োগ করি, বুঝছো? কিন্তু আগে থেকে একটু শিখে রাখলে বেটার আর কি। কীভাবে বড় বড় ম্যাথ তখন এরকম সহজ করে ফেলা যায়। এই আমি একটু মুছে দিই। আচ্ছা সবই মুছে দিলে আবার কষ্ট হবে, আবার রাখতে কষ্ট হবে, তাই একটু রেখাগুলো রাখতেছি। ওকে, আমাদের ম্যাথ কিন্তু দুইটা ছিল, একটা তো এই যে মাত্র যে রেশিও বের করলাম সেটা, আরেকটা কিন্তু এইটা, যে এই রেশিওটা কত, এবি সিডি কে কোন রেশিওতে ভাগ করছে, এবি সিডি কে কোন রেশিওতে ভাগ করছে। আমরা কিন্তু এবি কে সিডি যে রেশিওতে ভাগ করছে সেটা করছি, এই যে এ, এই যে বি। তখন কিভাবে ভাবতাম দেখো, তখন আমাদের সাইকোলজি হয়তো এরকম, ভাই আমার লাগবে কতটুকু বলো তো, আমার লাগবে হচ্ছে এইটা আর এইটা। তখন তার মানে এই পাশের ক্ষেত্রফল বের করো, এই পাশের ক্ষেত্রফল বের করো, মানে তখন ত্রিভুজ নিতাম দেখো এইটা, এই 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 ত্রিভুজ, আর নিচে নিতাম এই 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 ত্রিভুজ। দ্যাট মিনস কিছুই না, আমার এই অংশটা কি, ধরো ও নাম দিলাম, সিও বাই ওডি, এই যে রেশিওটা সিও বাই হচ্ছে ওডি, এই অনুপাতটা, বা ডিও লিখতে পারতাম। জাস্ট হয়তো সিওর পাশে ক্ষেত্রফলটা কি এসিবি, এসিবি ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইডেড বাই ডিওর পাশে ক্ষেত্রফলটা কি এবিডি, এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে গত ক্লাসে দেখো আমরা কত স্টেপ দিয়ে দিয়ে জিনিসটা বের করছিলাম। মাত্র তো বললাম শুরু করার আগে যে তোমার আগে এই রেখার সমীকরণ বের করতে হবে, তারপর অনুপাতের মাধ্যমে এই বিন্দু বের করতে হবে k:1 ধরে, তারপর বিন্দু এই সমীকরণে বসাই দিতে হবে। গত ক্লাসে করছি, অবশ্যই কিন্তু গত ক্লাস করে আসতে হবে, না কিন্তু বুঝতেছো অনেক কিছু। আর সেটার জায়গায় জাস্ট এই এক লাইন লিখে আমরা উত্তর করে ফেলতে পারবো।
বোঝা গেল? আশা করি বুঝতে পারার কথা। এগুলো চাইলে অনেকে একাডেমিকে দেখায় না, বাট আমি দেখাই দিই আর কি, ওই আন্ডারস্ট্যান্ডিংগুলো ক্লিয়ার হয় আগে থেকেই, একদম শুরু থেকেই। তাহলে এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। অধ্যায়টা কিন্তু একদম সহজ, তোমার 3.1 3.2 এর তুলনায় কনসেপ্ট অনেক বেশি যে আছে তা না, একদম অল্প জিনিসপাতি, একই কনসেপ্ট বারবার অ্যাপ্লাই করতেছো, জাস্ট ক্যালকুলেশনগুলো ঠিকঠাক করতে হবে। আর এই যে ইনসাইটসগুলো ভাই যেগুলো শেয়ার করলাম, এগুলো আয়ত্ত করতে হবে, নোটগুলোতে উঠায় রাখো, বারবার দেখো, চর্চা করো, একটা ম্যাথ কয়েকটা উপায় করার চেষ্টা করো। বুঝলাম? তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার 3.4 এর ক্লাসে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।